হ্যালো ভিউয়ার্স, ডক্টর হাসানাত লেকচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকের ফিজিওলজি অফ ব্লাড চ্যাপ্টারের লেকচার 1-এ আমি মূলত ব্লাডের ডেফিনেশন, কম্পোজিশন, ফাংশন এবং প্লাজমা প্রোটিন নিয়ে ডিটেইল আলোচনা করব। আশা করি আপনাদের উপকার হবে। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ব্লাড? ব্লাডটা কি? ডেফিনেশন অফ দ্য ব্লাড। মূলত ব্লাডটাকে আমরা খুব সহজেই ডিফাইন করতে পারি। ইট ইজ এ স্পেশালাইজড কানেকটিভ টিস্যু which consists of formed element or cellular element, that is actually red blood cell, white blood cell and platelets. So these are the cellular element and liquid intercellular substance that is known as plasma. তার মানে ব্লাড হচ্ছে এক ধরনের স্পেশালাইজড কানেকটিভ টিস্যু যার মধ্যে কি আছে, which consist of formed element বা সেলুলার এলিমেন্ট আছে, কিন্তু সেল আছে এবং ইন্টারসেলুলার সাবস্টেন্স বা ম্যাট্রিক্স, যেটাকে আমরা প্লাজমা বলবো। ওকে, এখন কথা হচ্ছে ব্লাডকে কেন আমরা কানেকটিভ টিস্যু বলছি? ওয়াই ইজ ব্লাড কনসিডার্ড অ্যাজ এ কানেকটিভ টিস্যু? কানেকটিভ টিস্যুর ক্যারেক্টারিস্টিক্সের সাথে ব্লাডের কি মিল আছে? নাম্বার 1, আমরা বলতে পারি যে কানেকটিভ টিস্যু যেমন মেজোডার্ম থেকে অরিজিন করে, ব্লাডও কিন্তু মেজোডার্মাল অরিজিন। তো আমাদের তিনটা যে আমরা আপনারা যখন এমব্রায়োলজি পড়বেন দেখবেন যে আমাদের বডির সমস্ত কিছুই তিনটা জার্ম লেয়ার থেকে তৈরি হয়, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেজোডার্ম। তো ব্লাডটা মেজোডার্মাল অরিজিন। সো এই দৃষ্টিকোণ থেকে ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা ব্লাডকে কানেকটিভ টিস্যু হিসেবে কনসিডার করতে পারি। আরেকটা কানেকটিভ টিস্যুর আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এখানে সেলুলার এলিমেন্টের থেকে ম্যাট্রিক্স বেশি থাকে বা ইন্টারসেলুলার সাবস্টেন্স বেশি থাকে। তো ব্লাডের ক্ষেত্রেও আমরা একটু পরেই আমরা দেখবো যে এখানে সেলুলার এলিমেন্ট থাকে 45% এবং যে ইন্টারসেলুলার সাবস্টেন্স বা ম্যাট্রিক্স যেটাকে আমরা প্লাজমা বলছি সেটা 55%। তার মানে ব্লাডের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেলুলার সাবস্টেন্সের চেয়ে ইন্টারসেলুলার সাবস্টেন্স বা প্লাজমার পরিমাণ বেশি। সো এই দৃষ্টিকোণ থেকেও আমরা ব্লাডকে কানেকটিভ টিস্যু হিসেবে কনসিডার করতে পারি। এখন কথা হচ্ছে আমরা ব্লাডকে শুধু কানেকটিভ টিস্যু বলি নাই, তার আগে আবার কি বলছে, স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। তার মানে একটু তার কিছু স্পেশাল ফিচার বা এটা আসলে টিপিক্যাল এজ এ একেবারে টিপিক্যাল কানেকটিভ টিস্যু আমরা বলতে পারছি না, একটু আলাদা করে স্পেশালাইজ বলতে হচ্ছে। সো এই স্পেশালাইজ বলার কারণটা হচ্ছে ব্লাডের কনসিস্টেন্সি যদি খেয়াল করেন তাহলে সেটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে ফ্লুইড ইন নেচার। ব্লাডের কনসিস্টেন্সিটা কেমন ফ্লুইড ইন নেচার, এটা একটা কারণ যে কারণে আসলে ব্লাডকে স্পেশালাইজ কানেকটিভ টিস্যু বলা হচ্ছে। ওকে, আবার নরমালি দেখা যাচ্ছে কোন কানেকটিভ টিস্যুর যে সেলগুলি থাকে ইউজুয়ালি টিপিক্যাল কানেকটিভ টিস্যুতে, সেখানে সেলগুলির মোটামুটি কমন একটা ফাংশন, সেটা হচ্ছে তারা সাপোর্টিভ এলিমেন্ট বা স্ট্রাকচারাল সাপোর্ট বা ফ্রেমওয়ার্ক, কমন একটা ফাংশন আছে। ওকে, কিন্তু ব্লাডের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে যে আমরা তিন ধরনের সেলুলার এলিমেন্ট দেখবো, আরবিসি, ডাব্লিউবিসি, প্ল্যাটিলেট, এদের তিন ধরনের সেলেরই ফাংশন কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ইচ আদার। আমরা ভবিষ্যতে দেখবো যে রেড ব্লাড সেলের আরবিসির মেইন ফাংশন হচ্ছে তারা অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করছে, ব্লাড গ্রুপ ডিটারমিনেশনে হেল্প করছে। ওকে, তারপরে এটা যাই হোক, এরপরে ডাব্লিউবিসি তারা হচ্ছে বডির ডিফেন্স মেকানিজমে কাজ করছে। ওকে, আবার প্লেটিলেটস সেটা দেখা যায় যে যেটা হচ্ছে হেমোস্ট্যাসিস মেকানিজমে কাজ করছে। সো কমপ্লিটলি এই তিন ধরনের সেলের তাদের কারোর সাথে কাজের কোনো মিল নাই, কমপ্লিটলি ডিফারেন্ট ফাংশন। তাহলে এই কিছু বলছে ইন্ডিভিজুয়াল সেল সার্ভ ডিফারেন্ট ফাংশন। সো এই দুইটা দৃষ্টিকোণ থেকে আমরা ব্লাডকে একেবারে আমরা একটু স্পেশালাইজ কানেকটিভ টিস্যু বলছি। ওকে, এখন আসেন প্রপার্টিস অফ দ্য ব্লাড। হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট প্রপার্টিস অফ দ্য ব্লাড? নাম্বার 1, ব্লাডের কালার আমরা সবাই জানি। ব্লাডের কালার কি? রেড। কারণ হচ্ছে ব্লাডের ভিতরে এই যে পিগমেন্ট ম্যাটেরিয়াল হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে ব্লাডটাকে কেমন দেখায়? লাল দেখায়। ওকে, আচ্ছা, টেস্টটা কেমন হবে? টেস্টটা হচ্ছে ঈষৎ লবণাক্ত অথবা সল্টি বলতে পারি। পিএইচ হচ্ছে অ্যাকচুয়ালি ব্লাডের পিএইচটা হচ্ছে স্লাইটলি অ্যালকালাইন। আপনারা জানেন 7 হচ্ছে নিউট্রাল পিএইচ, তাহলে স্লাইটলি অ্যালকালাইন আমরা বলতে পারি 7.35 টু 7.45। ওকে, এখন আসেন ভলিউম। ইউজুয়ালি ব্লাড ভলিউম রেঞ্জেস ফ্রম 5 টু 6 লিটার। 5 লিটার বললেও ওকে, যেটা মনে রাখতে সুবিধা হয়। আর যদি আপনি বডি ওয়েটের পার্সেন্টেজ করেন তাহলে 8%
অফ দ্য বডি ওয়েট। আপনার যে বডি ওয়েট তাকে যদি 8% করেন তাহলে যেটা পাবেন দ্যাট ইজ ইউর ব্লাড ভলিউম। এখন আরো দুটো ইম্পর্টেন্ট প্রপার্টিস ব্লাডের দেখেন, স্পেসিফিক গ্র্যাভিটি। তো স্পেসিফিক গ্র্যাভিটি বলার আগে আমাদের একটু জানতে হবে হোয়াট ইজ স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি আসলে এটাকে আরো সহজ ভাষায় যদি বলি, এইটা বলে হচ্ছে রিলেটিভ ডেনসিটি। কোনো একটা স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের ডেনসিটির তুলনায় অন্য আদার সাবস্টেন্সের ডেনসিটির যদি আপনি কম্পেয়ার করেন বা রেশিও করেন, তাহলে আসলে এইটাকে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে প্রকাশ করব। ওকে, তো এখানে সাধারণত ওয়াটারের সাথে কম্পেয়ার করা হয়েছে। তো এখানে দেখেন স্পেসিফিক গ্র্যাভিটি অফ ব্লাড দ্যাট ইজ 1.050 টু 1.060। এটা হচ্ছে ব্লাডের স্পেসিফিক গ্র্যাভিটি। অর্থাৎ কোনো একটা সাবস্টেন্স যত বেশি ডেন্স হবে তার স্পেসিফিক গ্র্যাভিটি তত বেশি হবে। ওকে, আচ্ছা এখন আসেন ভিসকোসিটি। তাহলে আগে জানি যে হোয়াট ইজ ভিসকোসিটি। ভিসকোসিটি দেখেন, যে কোনো ফ্লুইড বা ধরেন ব্লাডের ভিসকোসিটি বা যে কোনো লিকুইডের বলতে আমরা যে সেটাকেই বোঝাই যে ইট ইজ দ্য মেজার অফ রেজিস্ট্যান্স টু ফ্লো। ধরেন আপনি একটা পাইপের মধ্যে ওয়াটার ফ্লো করালেন, তাহলে ওয়াটার ফ্লোর সময় দেখবেন কোনটা বেশি স্পিড। আরেকটাতে আপনি মধু, হানি, হ্যাঁ, আর একটা কোনো একটা ভিসকাস লিকুইড বা ব্লাড দিলে কোনটা দ্রুত ফ্লো হবে? যেখানে রেজিস্ট্যান্স কম পাবে দেখবেন ওয়াটার সবচেয়ে ফাস্ট ফ্লো হচ্ছে, কারণ ওয়াটার ভিসকোসিটি কম। কিন্তু ব্লাড বা আপনি যদি ধরেন যেগুলো ভিসকাস, সেগুলো দে উইল ফেস মোর রেজিস্ট্যান্স ডিউ টু দেয়ার মোর ভিসকাস নেচার। তো দেখা যাচ্ছে ব্লাড ওয়াটারের চেয়ে 5 টাইমস মোর ভিসকাস, 5 গুণ বেশি ভিসকাস। এবং এই ভিসকোসিটি মেইনলি ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ সেলস এন্ড ম্যাক্রোমলিকুলস লাইক প্রোটিনস প্রেজেন্ট ইন দ্য প্লাজমা। ব্লাডের ভিতরে যে সেলুলার এলিমেন্ট, হ্যাঁ, স্পেশালি দেখেন রেড ব্লাড সেল যদি অনেক বেড়ে যায়, একটা কন্ডিশন আছে পলিসাইথেমিয়া, সেখানে ব্লাডের ভিসকোসিটি অনেক বেড়ে যাবে। এছাড়া প্লাজমা প্রোটিনের উপরেও কিছুটা ভিসকোসিটি ডিপেন্ড করবে। আমরা যখন প্লাজমা প্রোটিন ডিটেইল পড়বো সেখানে আমরা দেখবো। তো আমার মনে হয় দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টিস অফ দ্য ব্লাড। এটা কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এখন আমরা চলে যাচ্ছি কম্পোজিশন অফ দ্য ব্লাড। ব্লাডের কম্পোজিশন ডেফিনেশনের মাধ্যমে শুরুতেই বলে দেওয়া হয়েছে, প্রধানত ব্লাডের দুইটা মেইন কম্পোনেন্টের ভিতরে হচ্ছে সেলুলার এলিমেন্ট অথবা ফর্মড এলিমেন্ট। এইটা 45% থাকে। হ্যাঁ, কি কি সেল থাকে? এরাইথ্রোসাইট বা রেড ব্লাড সেল, লিউকোসাইট অর হোয়াইট ব্লাড সেল, থ্রম্বোসাইট অর প্লেটিলেটস। দিস আর দ্য সেলুলার এলিমেন্ট। কত পার্সেন্ট থাকে? 45% থাকে। তাহলে রিমেইনিং যে 55% এটা হচ্ছে ইন্টারসেলুলার সাবস্টেন্স বা আমরা ম্যাট্রিক্স বলছি, এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি প্লাজমা। ব্লাডের ক্ষেত্রে এই ম্যাট্রিক্স বা ইন্টারসেলুলার সাবস্টেন্সকে আমরা কি বলছি? আমরা প্লাজমা বলছি। এই কারণে দেখেন সেলুলার এলিমেন্টস হচ্ছে এখানে কিন্তু ইন্টারসেলুলার সাবস্টেন্স প্লাজমা বেশি, যে কারণে কিন্তু আমরা ব্লাডকে কানেকটিভ টিস্যু বলেছি। ওকে, তো এই প্লাজমার ভিতরে আবার ফার্দার কি আছে? বেশিরভাগই ওয়াটার, 91 থেকে 92% কি ওয়াটার, আর বাকি 8 থেকে 9% সলিড। এখন এই সলিড কি কি আছে একটু পরে আমরা দেখব। তার আগে দেখেন পাশে আমি একটা ছবি দেখাইছি, একটা টেস্ট টিউবে আমরা একটা ব্লাড স্যাম্পল নিয়ে সেটার সাথে একটু অ্যান্টিকোয়াগুলেন্ট যোগ করছি যেন ব্লাডটা ক্লট না হয়ে যায়। এরপরে আমরা করেছি কি সেন্ট্রিফিউজ মেশিনে। সেন্ট্রিফিউজ একটা মেশিন যেখানে ঘুরে মেশিনটা, এবং ঘুরলে এই সেন্ট্রিফিউজ করলে ব্লাডের কম্পোনেন্ট গুলি এখানে সেপারেট হয়ে গেছে। দেখেন টেস্ট টিউবের সবচেয়ে দেখেন টেস্ট টিউবের বটমে, তলা নিয়ে একেবারে বটমে যেটা জমা হয়েছে, এগুলো সমস্ত রেড ব্লাড সেল গুলো সেটেল ডাউন হয়েছে বটমে। এবং এইখানে দেখেন এই যে লাল যে অংশটা একেবারে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেড সেল, টোটাল রেড সেল ভলিউম। হ্যাঁ, আচ্ছা, এখানে রেড সেল গুলো আছে। আর এই যে মাঝখানে একটা কিছুটা ইয়েলিশ পেল একটা আপনি দেখতে পাচ্ছেন, একটা লেয়ার, একটা থিন লেয়ার দেখতে পাচ্ছি। এই লেয়ারটা হচ্ছে কে বলা হচ্ছে বাফি কোট। এই বাফি কোটের মধ্যে কি কি থাকতেছে? এইখানে মেইনলি মূলত ডাব্লিউবিসি এবং প্লেটিলেট থাকে। ওকে, আর তাহলে এই গেল সেল, সবার নিচে থাকতে আরবিসি, তার উপরে আছে ডাব্লিউবিসি এবং প্লেটিলেটের একটা থিন লেয়ার যেটাকে বাফি কোট, এবং এই সেলুলার এলিমেন্ট বাদে উপরে যে ক্লিয়ার যে অংশটা ফ্লুইডটা দেখতে পাচ্ছেন সেটাকে আসলে প্লাজমা। তাহলে সোজা কথায় আমরা যদি বলি ব্লাড থেকে যদি আপনি সেলুলার এলিমেন্টকে রিমুভ করে ফেলেন, সেলগুলোকে রিমুভ করে ফেলেন, হ্যাঁ, তাহলে যে ফ্লুইড থাকবে সেটাই কি? সেটাই তো প্লাজমা। আচ্ছা ঠিক আছে, এখন দেখি আমরা একটু প্লাজমার আর একটু ডিটেইল কম্পোজিশন যদি খেয়াল করি। অলরেডি আমি বলেছি প্লাজমার ভিতরে
2 থেকে কি বলছে 91 থেকে 92% কি ওয়াটার, আর বাকি 8 থেকে 9% বা 7 থেকে 8% বলতে পারেন সলিড, এছাড়া কিছু গ্যাস আছে। তো যাই হোক, ওয়াটার নিয়ে আর বলার কিছু নাই, ওয়াটার তো ওয়াটারই। এখন সলিড গুলো কি আছে একটু আমাদেরকে জানতে হবে। এই সলিড আবার এখানে দুই ধরনের সলিড আছে, অর্গানিক সলিড আছে বা অর্গানিক সাবস্টেন্স, আবার ইনঅর্গানিক সাবস্টেন্স আছে। তো ইনঅর্গানিক সাবস্টেন্স গুলো এক কথায় শেষ করে দেই। ইনঅর্গানিক ধর সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, আয়রন, আয়োডিন, কপার, ফসফেট, ম্যাঙ্গানিজ, একদমই বলতে থাকবেন আপনার। তাহলে ইনঅর্গানিক সব হয়ে গেল। ওকে, এখন আসেন অর্গানিক। অর্গানিক সাবস্টেন্সের ভিতরে আপনার শুরুতে যেটা মেনশন করবেন সেটা হচ্ছে প্লাজমার ভিতরে কিছু প্রোটিন ভেসে বেড়ায়, প্রোটিন থাকে, তাদেরকে আমরা বলছি প্লাজমা প্রোটিন। যেমন অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এদেরকে বলা হয় মেজর প্লাজমা প্রোটিন। এছাড়া অ্যামাইনো অ্যাসিড থাকবে, এসেনশিয়াল, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। ওকে, ব্লাডের ভিতরে কার্বোহাইড্রেট হিসেবে থাকে হচ্ছে গ্লুকোজ। আপনারা জানেন ব্লাড গ্লুকোজ নিয়ে আমরা খুব ভেরি মাচ কনসার্ন। আচ্ছা, ফ্যাট থাকে। ব্লাড লিপিড নিয়েও নাওএডেজ পিপল আর ভেরি মাচ কনসার্ন যে ব্লাড লিপিড বেড়ে যাচ্ছে, বেড়ে হইলে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হবে। তো যাই হোক, আমাদের এই ব্লাড লিপিডের গুলোর সাথে একটু পরিচিত হইতে হবে। স্পেশালি এখানে দেখেন ব্লাড কোলেস্টেরলের নাম আপনারা শুনেছেন। ব্লাডে নিউট্রাল ফ্যাট বা ট্রাইগ্লিসারাইড থাকে, ওকে, ফসফোলিপিড থাকে, এগুলো হচ্ছে ব্লাড লিপিডস। ওকে, আচ্ছা, এছাড়াও ব্লাডে কিছু নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স থাকে। নন প্রোটিন, খেয়াল করেন, অনেক সময় পরীক্ষার হলে সরাসরি প্রশ্ন করতে পারে হোয়াট আর দ্য নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্সেস প্রেজেন্ট ইন দ্য ব্লাড। তাহলে দেখেন কি কি আছে। এরা নাইট্রোজেনাস সাবস্টেন্স কিন্তু প্রোটিন না, যেমন অ্যামোনিয়া, ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, হাইপোজ্যান্থিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। ওকে, তাহলে এইগুলা একটু মনে রাখতে হবে। এছাড়া দেখেন বডি বিভিন্ন ধরনের ব্লাডে অ্যান্টিবডি গুলো প্রোটিন ইন নেচার। ওকে, তো অ্যান্টিবডি থাকে, হরমোন থাকে, এনজাইম থাকে, এগুলো তো আছেই। ওকে, আর গ্যাস হিসেবে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন। তাহলে এইটা হচ্ছে প্লাজমার কম্পোজিশন দেখাইলাম। এখন খেয়াল করেন, আমরা এখন দেখি তাহলে ব্লাডের ফাংশন কি। ব্লাডের ফাংশন যদি আপনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফাংশনটা করে সেটা হচ্ছে একটা যে ট্রান্সপোর্ট ভেহিকেল, বিভিন্ন সাবস্টেন্সকে ট্রান্সপোর্ট করে তার গন্তব্যে নিয়ে যাবে। যেমন আমরা যদি খেয়াল করি, এই যে আমরা এনভায়রনমেন্ট থেকে রেসপিরেশনের মাধ্যমে, ইন্সপিরেশনের মাধ্যমে অক্সিজেন নিচ্ছি, অক্সিজেনের লাঙে নিলাম, এইবার লাং থেকে এটা ব্লাডে যাবে, এবং ব্লাডের মাধ্যমে বা শরীরের সমস্ত সেলে কিন্তু অক্সিজেন সাপ্লাই। আপনারা জানেন সেলের জন্য কি দরকার, বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার। তাহলে এই সমস্ত সেলে অক্সিজেনটা কে পৌঁছে দিচ্ছে? ব্লাড না? আবার অক্সিজেন ইউটিলাইজেশন করার পরে সেলের ভিতরে কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড। এখন এই কার্বন ডাই অক্সাইডটাকে আপনি কি বডি থেকে কি বাইর তো করে দিতে হবে। আর কার্বন ডাই অক্সাইড বাইর করতে হলে আপনাকে কার্বন ডাই অক্সাইড কোথায় নিয়ে যাবে? লাঙে নিয়ে যেতে হবে। কে নিয়ে যাবে? ব্লাড। তাহলে খুব খেয়াল করেন, এই ফাংশনটা কি খুব কঠিন? ট্রান্সপোর্ট অফ অক্সিজেন ফ্রম লাং টু দ্য টিস্যু এন্ড কার্বন ডাই অক্সাইড ফ্রম টিস্যু টু দ্য লাং। নাকি বুঝতেছেন না? আমার মনে হয় বুঝতেছেন। এরপরে খেয়াল করেন, আমাদের বডির সেলগুলোর জন্য নিউট্রিয়েন্ট দরকার না? তো নিউট্রিয়েন্ট কোথা থেকে আসে? আমরা ডায়েটের মাধ্যমে নিউট্রিয়েন্ট ইনটেক করতেছি। তো নিউট্রিয়েন্ট ডায়েট তো কি হলো, আমরা খাইলাম, খাওয়ার পরে এটা ডাইজেশন হয়ে যে এন্ড প্রোডাক্ট হলে এগুলো ব্লাডে অ্যাবজর্ব হবে, যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এই সমস্ত নিউট্রিয়েন্ট, বিভিন্ন ধরনের মিনারেল, এরা কি হলো, ব্লাডে অ্যাবজর্ব হলো। অ্যাবজর্ব হওয়ার পরে এই ব্লাডের মাধ্যমে, সার্কুলেশনের মাধ্যমে এটা বডির বিভিন্ন টিস্যুতে চলে যাবে। কথা বুঝতেছেন? ওকে, আচ্ছা, এই জন্যই বলা হয়েছে, দেখেন, ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্টস সাচ অ্যাজ গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, মিনারেল, ভিটামিন ফ্রম জিআই টু দ্য আদার টিস্যুস অফ দ্য বডি। দেখেন, এক ট্রান্সপোর্ট দিয়ে আপনি কতগুলি ফাংশন বলতে পারবেন। এছাড়া দেখেন, একটা এনজাইম বা হরমোন বা অ্যান্টিবডি, তারা যেখানে একটা জায়গায় গিয়ে কাজ করবে, তাহলে তাদেরকে সেই তাদের জায়গা, গন্তব্যে কে পৌঁছে দেবে? ব্লাডের মাধ্যমেই তো যাবে। নাকি বুঝাতে পারলাম না? এই জন্যই তো বলেছি, ট্রান্সপোর্ট অফ ভেরিয়াস হরমোন, বায়োলজিক্যাল এনজাইম, অ্যান্টিবডিজ, ভিটামিনস এন্ড আদার এসেনশিয়াল কেমিক্যাল টু দেয়ার প্লেস অফ অ্যাক্টিভিটি। এই ব্লাড যদি না থাকতো, সার্কুলেট না হতো, তাহলে তারা এগুলো জায়গা মতো পৌঁছাতে পারতো? কাজ তো পরের কথা, আগে জায়গায় পৌঁছাইতেই পারবে না। আবার খেয়াল করেন,
বডিতে যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো মেটাবলিজমের ফলে যে ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হচ্ছে, এরকম অনেকগুলো, যেমন একটা ধরেন ক্রিয়েটিনিন, হ্যাঁ, এটা হচ্ছে মাসেল মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট। এখন এটা বডিতে অ্যাকুমুলেশন হলে মুশকিল, এটা অ্যাকুমুলেশন হলে হার্মফুল ইফেক্ট করবে, টক্সিক ইফেক্ট করবে, তাহলে এটাকে কি করতে হবে, বডি থেকে বাইর করে দিতে হবে। তাহলে বডি থেকে বাইর করতে হলে একে এক্সক্রিটরি অর্গানে নিয়ে যেতে হবে না? এক্সক্রিটরি অর্গান কোথায় নিয়ে গেল? কিডনি, ক্রিয়েটিনিন এক্সক্রিট কিডনি দিয়ে, তাহলে কিডনিতে গেল কার মাধ্যমে? ব্লাডের মাধ্যমে। তাহলে এই জন্য বলছি ট্রান্সপোর্ট অফ ওয়েস্ট প্রোডাক্ট ফ্রম টিস্যু টু দা কিডনি, অথবা এছাড়া লিভারের মাধ্যমে যে সমস্ত সাবস্টেন্স এক্সক্রিট হবে তাদেরকে লিভারে যাবে। তাহলে এই সমস্ত ফাংশনকে একসাথে যদি ব্রড হেডিং এ বলেন, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট ফাংশন, অ্যাক্ট এজ এ ট্রান্সপোর্ট ভেহিকেল। পরীক্ষার সময় দয়া করে সব ফাংশন ভুলে গেলে সমস্যা নাই, তবে ট্রান্সপোর্ট অফ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এইটা যদি ভুলে যান সর্বনাশ হবে, 100% ফেল হবে, কেউ ঠেকাতে পারবে না। এখন আসেন ট্রান্সপোর্ট ফাংশন ছাড়া আর কি কি ফাংশন আছে। এখন নাওএডেজ এই যে করোনা প্যান্ডেমিক চলতেছে, আমরা কিসের এগেইনস্টে যুদ্ধ করতেছি? আমরা করোনা ভাইরাস, একটা অ্যান্টিজেন ফরেন বডি আমাদের বডিতে ঢুকে ঝামেলা করতেছে। তাহলে এই অ্যান্টিজেনের এগেইনস্টে আমাকে প্রোটেকশন দিচ্ছে কে? আমার বডির ইমিউন সিস্টেম বা আমার বডির ডিফেন্স মেকানিজম। আমাদের এই ব্লাডের ভিতরে এই সৈন্যগুলা থাকে, যেমন ব্লাডের ভিতরে যে ডাব্লিউবিসি সেল আছে, হ্যাঁ, ইমিউনো কম্পিটেন্ট সেল আছে, এরা কোথায় আছে? ব্লাডের মাধ্যমে। তারা কিন্তু এই ফরেন ইনভেশন বা কোনো একটা ইনফেকশন এগেইনস্টে আপনাকে কি করবে? যুদ্ধ করবে এবং আপনার বডিকে প্রোটেকশন দিবে। এইটাকে আমরা ইমিউনিটি বলি। ভবিষ্যতে ইমিউনিটি সম্পর্কে অনেক পড়া পড়বেন, আজকে জেনে রাখেন। তাহলে ব্লাডের একটা গুরুত্বপূর্ণ ফাংশন আছে, আপনাকে ইমিউনিটি দিচ্ছে। আমি কি বোঝাতে পারলাম কিনা? গেল। আরো ব্লাডের যদি ইম্পর্টেন্ট ফাংশন বলি, সেটা হচ্ছে কি? টেম্পারেচার রেগুলেশন। ব্লাড প্লেস ভেরি ইম্পর্টেন্ট রোল ইন টেম্পারেচার রেগুলেশন। কিভাবে? খেয়াল করেন, আমাদের বডিতে কন্টিনিউয়াসলি কিন্তু মেটাবলিজমের ফলে বিভিন্ন কারণে, থার্মোজেনিক হরমোনের কারণে কি হচ্ছে? হিট প্রোডাকশন হচ্ছে। এখন ব্লাড কি করতেছে? এই হিট গুলোকে অ্যাবজর্ব করে এইটা বডি সারফেসে নিয়ে যাচ্ছে, এবং বডি সারফেসে কিন্তু এই হিটটা আলটিমেটলি সারফেস থেকে বিভিন্ন মেকানিজমে, আমাদের বডিতে হিট লসের বিভিন্ন মেকানিজম আছে, হিট লস হচ্ছে। তাহলে তখন সুপারফিশিয়াল স্কিনে যখন ব্লাড সাপ্লাই বেড়ে যায়, তখন বেশি বেশি বডি থেকে হিট লস হয়, সোয়েটিং হয়, এবং এর মাধ্যমে হিট লস হচ্ছে। তাহলে খেয়াল করেন, যখন ভ্যাসোকনস্ট্রিকশন হবে, স্কিনে ব্লাড সাপ্লাই কমে যাবে, তখন কি কমে গেলে হিট লস বেশি হবে না কম হবে? কম হবে। আবার ভ্যাসো ডাইলেটেশন হলো, তখন কি হবে? বেশি বেশি ব্লাড স্কিনের সারফেসে বেশি বেশি ব্লাড যাচ্ছে, এবং ব্লাড কি নিয়ে যাচ্ছে? হিট নিয়ে যাচ্ছে, এবং বডি সারফেস থেকে হিটটা লস হবে। তো ভেসো ডাইলেটেশন হলে বেশি বেশি হিট লস হচ্ছে। তাহলে খেয়াল করেন, আমরা যখন শীতের মধ্যে থাকি, ঠান্ডা ওয়েদারে থাকি, তখন এই ভেসেল গুলো কনস্ট্রিক্ট করে, সুপার বডি সারফেসে ব্লাড সাপ্লাই কমে যায়, তাহলে হিট লস কমে যায়, তখন হিটটা বডিতে ধরে রাখার চেষ্টা করে, কারণ আপনি তো ঠান্ডার মধ্যে আছেন। আবার আপনি গরম ওয়েদারে গেছেন, দেখবেন খুব সোয়েটিং হচ্ছে, কারণ হচ্ছে গরম ওয়েদারে এমনিতেই বাইরে গরম, তাহলে বডির ভিতরে কি হচ্ছে? এমনিতে হিট প্রোডাকশন হচ্ছে, আবার বাইরে গরম, তাহলে বডি টেম্পারেচার বেড়ে যেতে পারে। সেটা যদি না হয়, সেজন্য বডি যে অতিরিক্ত হিটটাকে কি করবে? লস করবে। সেই জন্য স্কিনে ব্লাড সাপ্লাই বেড়ে দেবে, বডি সারফেসে ব্লাড সাপ্লাই বেড়ে যাবে ভ্যাসোডাইলেটেশনের কারণে, এবং বডি থেকে হিট লস বেশি বেশি হবে। আলটিমেটলি আপনার বডি সব সময়, আপনি হট ওয়েদারে যান আর কোল্ড ওয়েদারে যান, বডি টেম্পারেচার, ইন্টারনাল যে বডি টেম্পারেচার, সেটা যেন চেঞ্জ না হয়। এটা হোমিওস্টেসিস তো অবশ্যই মেনটেন করতে হবে, টেম্পারেচার রেগুলেশন করতে চাইলে এখানে ব্লাডের ভূমিকা আছে। তাহলে এইটা একটু আল্লাহর রাস্তায় মনে রাখবেন। এইবার খেয়াল করেন, ব্লাড আপনার বডির পিএইচ মেনটেন করতেছে। কারণ কি? ব্লাডের মধ্যে বাফার আছে, নিশ্চয়ই নাম শুনেছেন, বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার, অ্যামোনিয়া বাফার, প্রোটিন বাফার, হিমোগ্লোবিন বাফার, অনেক বাফার আছে। বায়োকেমিস্ট্রিতে বাফার নিয়ে একটা চ্যাপ্টার এসে আলোচনা করবে, ব্লাড বাফার। ওকে, তা আপাতত আমাকে একটু ট্রাস্ট করেন, বিশ্বাস করেন যে ব্লাড আপনার বডির পিএইচ এর কি অ্যাসিড বেস মেনটেন করতেছে বাই বাফারিং অ্যাকশন। তাহলে গেল। আবার খেয়াল করেন, ব্লাডের ভিতরে এই যে প্লেটিলেটস একটা সেল আছে, এটার একটা বিশেষ কাজ করে, সেটা হচ্ছে হেমোস্ট্যাসিস। মানে হেমোস্ট্যাসিস হচ্ছে একটা ব্লাড ব্লিডিং, আমাদের অনেক সময় কেটে গেলে ব্লিডিং হয়, ব্লাড লস হয়, সেইটাকে বন্ধ করার যে প্রক্রিয়া, স্পন্টেনিয়াস অ্যারেস্ট অফ ব্লিডিং। হ্যাঁ, এই তাহলে এটা কি? ব্লাডটা কি করতেছে? ইট অ্যাক্টস এজ এ সেফগার্ড এগেইনস্ট হেমোরেজ। হেমোরেজ মানে ব্লিডিং বা ব্লাড লস, এসকেপ অফ ব্লাড ফ্রম দ্য ভাস্কুলার কম্পার্টমেন্ট। নর্মালি ব্লাড কোথায় থাকার কথা? ভেসেলের মধ্যে থাকার কথা, কোনো কারণে যদি এসকেপ হয়ে বাইরে চলে আসে, তাহলে সেটাকে আমরা বলি হ্যামোরেজ বা ব্লিডিং। তাহলে এইটা যাতে না হয়, সেই জন্য ব্লাডের যে সেফগার্ড আছে, কোয়াগুলেশন যে প্রপার্টিস আছে,
ব্লাডের যে হেমোস্ট্যাটিক মেকানিজম আছে, নাকি বুঝতেছেন না? তাহলে গেল। এখন আসেন ব্লাড প্রেশার রেগুলেশন করতেছে, এইটা আবার কি বললেন, ব্লাড প্রেশার আবার কেমনে রেগুলেট করবে? শুনেন, ব্লাডের ভলিউম যদি বেড়ে যায়, পরবর্তী আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমে আলোচনা করব, ব্লাডের ভলিউম যদি বাড়ে, ধরেন ব্লাড ভেসেলে আমাদের যে ভেসেল তার যে ক্যাপাসিটি নরমালি 5 লিটার ব্লাড আছে, নরমাল ব্লাড প্রেশার আছে। এখন যদি কোনো কারণে এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউম বেড়ে যায়, তাহলে কি হবে, আপনার বেশি প্রেশার পড়বে না, ভেসেলের ওয়ালে ব্লাড প্রেশার বেড়ে যাবে। আবার যদি কোনো কারণে আপনার ব্লাড ভলিউম কমে যায়, হাইপোভলিউমিয়া হয়, তাহলে ব্লাড প্রেশার কমে যাবে। কথা বোঝাতে পারলাম? ভিসকোসিটি অলরেডি বলেছি, ভিসকোসিটি মানে হচ্ছে যত বেশি ভিসকোসিটি তত বেশি ব্লাড যখন ভেসেলের ওয়াল দিয়ে ভেসেলের লুমেন দিয়ে ফ্লো হবে, যত বেশি ভিসকাস তত বেশি ওয়ালের সাথে ফ্রিকশন হবে, আর যত বেশি ফ্রিকশন তত বেশি প্রেসার তৈরি করবে। তাহলে ভিসকোসিটি যদি বাড়ে তাহলে ব্লাড প্রেশার বেড়ে যাবে। এরকম একটা আছে, ধরেন পলিসাইথেমিয়া একটা ডিজিজ আছে, আরবিসির পরিমাণ অনেক বেড়ে যায়, ব্লাড খুব ভিসকোসিটি বেড়ে যায় এবং ব্লাড প্রেশার বেড়ে যায়। তাহলে ভিসকোসিটি যদি অ্যানিমিয়া হয় তাহলে কি হবে, অ্যানিমিয়া মানে কি আরবিসি হিমোগ্লোবিন কমে গেছে, তাহলে ভিসকোসিটি কমে যাবে, তাহলে ব্লাড প্রেশার কিন্তু কমে যাবে। কথা বুঝতেছেন কি বুঝতেছেন না? আচ্ছা, এরপরে আরো দুইটা হোমিওস্ট্যাটিক ফাংশন করে, রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স। কারণ কি, এই যে ব্লাডের ভিতরে আপনারা দেখছেন যে ওয়াটার কন্টেন্ট, প্লাজমার ভিতরে 91 থেকে 92% ওয়াটার কন্টেন্ট আছে, এবং এই ওয়াটারটা ইন্টারচেঞ্জেবল অ্যাক্রস দ্য ক্যাপিলারি ওয়াল, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের সাথে এরা ইন্টারএক্সচেঞ্জ হইতে পারে। অর্থাৎ মাঝে যখন প্রয়োজনের সময় ক্যাপিলারি থেকে কি হইতে পারে, ফ্লুইড এক্সচেঞ্জ হয়ে ইন্টারস্টিশিয়াল স্পেসে যাইতে পারে, আবার ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে ক্যাপিলারি ওয়াল দিয়ে এটা ব্লাড ভাস্কুলার কম্পার্টমেন্টে প্রবেশ করতে পারে। এন্ড এটা কোন দিকে যাবে সেটার জন্য বিভিন্ন ফ্যাক্টরস আছে, ক্যাপিলারি ফ্লুইড শেপ মেকানিজম আছে, পরে আপনারা পড়বেন আপাতত। তাহলে এই যে ইন্টারচেঞ্জের মাধ্যমে আলটিমেটলি বডির বিভিন্ন কম্পার্টমেন্টে ওয়াটারের যে ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্সটাকে সে মেনটেন করতে হেল্প করতেছে। এছাড়া কলোইডাল অসমোটিক প্রেসারও মেনটেন করে, এবং কলোইডাল অসমোটিক প্রেসারের কারণে দ্যাট উইল প্রিভেন্ট দ্য ইডিমা ফরমেশন। ব্লাডের কলোইডাল অসমোটিক প্রেসার হচ্ছে 25 মিলিমিটার অফ মার্কারি। এই কলোইডাল অসমোটিক প্রেসার কমে গেলে এইখান থেকে পানি বা প্লাজমাকে কি হয়ে যাবে, ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসবে। আরো পরে বুঝবেন, আমরা যখন অ্যালবুমিন কলোইডাল অসমোটিক প্রেসার পড়াবো ভালো বুঝতে পারবেন। তাহলে এই হচ্ছে, খেয়াল করেন ব্লাডের ফাংশন, কত সুন্দর সুন্দর ফাংশন আছে, একটু মজা করে মনে রাখতে হবে। এখন যে জিনিসটা আপনাদেরকে বলবো, এখানে আরেকটা শব্দ, এখানে দেখেন সেরাম। তাহলে প্লাজমা অলরেডি আপনারা সবাই জানেন যে ব্লাড থেকে যে সেলুলার কম্পোনেন্ট গুলি আছে, হ্যাঁ, বা ফর্ম এলিমেন্ট গুলো আছে, এইগুলো যদি সেপারেট করে ফেলেন যা থাকবে সেটি হচ্ছে প্লাজমা। তাহলে প্লাজমা কি, নন সেলুলার ফ্লুইড পোর্শন অফ দ্য ব্লাড, এইটাকে আমরা বলছি প্লাজমা। এবং তাহলে প্লাজমার ভিতরে শুধু সেল থাকবে না, বাকি সব কিছু থাকবে, বাকি সবকিছু থাকবে। যেমন কি প্লাজমা প্রোটিন থাকবে, ব্লাডের প্লাজমার ভিতরে ক্লটিং ফ্যাক্টর যে ফ্যাক্টর গুলি আছে সেগুলি সবই থাকবে। এবং এটার কালার, যদি প্লাজমার কালার খেয়াল করেন তাহলে স্ট্র বা ব্রাউন কালার বলতে পারেন। আচ্ছা, তাহলে এখন আরেকটা টার্ম দেখেন, সেরাম। সেরামটা কি? সেরামটা হচ্ছে আপনি যদি ব্লাডটাকে ক্লট হতে দেন, হ্যাঁ, ইফ ইউ অ্যালাউ দ্য ব্লাড টু ক্লট, তাহলে ব্লাডটা যদি ক্লট করে তাহলে আলটিমেটলি ক্লটের মেকানিজমের মাধ্যমে ক্লটের ভিতরে যে জিনিসগুলো থাকে, ক্লটের ভিতরে আপনার ব্লাড সেলগুলো ট্র্যাপ হয়ে যাবে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটিলেট, এবং ওই ক্লটের জন্য কিছু ক্লটিং ফ্যাক্টর, এটা একটু মনে রাখেন, 1, 2, 5, 8, এইটাও ওই ক্লটের মধ্যে ইউটিলাইজড হয়ে যাবে। এখন যদি আপনি ক্লটটাকে রিমুভ করে ফেলেন, তাহলে ক্লট রিমুভ করে ফেলছেন মানে ক্লটের সাথে কি কি চলে গেছে খেয়াল করেন, ক্লটের সাথে আরবিসি চলে গেছে, ডাব্লিউবিসি, প্লেটিলেট, সেল সব চলে গেছে, সাথে ক্লটিং ফ্যাক্টর 1, 2, 5, 8, 1258 মনে রাখবেন, 1, 2, 5, 8, এই 1258 বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজে লাগবে, একটু নাম্বারটা মনে রাখেন। ক্লটিং ফ্যাক্টর নাম্বার 1, 2, 5, 8 চলে গেল। তাহলে এইগুলো চলে যাওয়ার পরে যে ফ্লুইডটা আছে, এই যে ইয়েলো কালারের যে ফ্লুইড দেখতেছেন, এইটা হচ্ছে সেরাম। তাহলে খেয়াল করেন, প্রথম টেস্ট টিউবে দেখেন আমি এখানে ব্লাড স্যাম্পল নিয়ে একটু অ্যান্টিকোয়াগুলেন্ট মিক্স করছিলাম যেন ব্লাডটা ক্লট না হয়ে যায়। এবার সেটাকে সেন্ট্রিফিউজ করছি, সেন্ট্রিফিউজ করলে দেখেন সেলুলার এলিমেন্ট গুলো নিচে চলে আসছে, প্রথমে বটমে আছে আরবিসি, তারপরে একটু থিন লেয়ার অফ ডাব্লিউসি, প্লেটলেট, আর উপরে বাকি নন সেলুলার যে ফ্লুইডটা আছে সেটা হচ্ছে প্লাজমা। প্লাজমার ভিতরে সমস্ত ক্লটিং ফ্যাক্টর গুলি আছে। ওকে, এখন আসেন সেরাম।
সেরামে আপনি কি করছেন, কোনো অ্যান্টি, ধরেন এইখানে ব্লাড স্যাম্পল নিয়ে আপনি অ্যান্টিকোয়াগুলেন্ট যোগ করেন নাই, না করলে ব্লাডটা কিছু ক্লট হয়ে গেছে। এখন ক্লটটাকে যদি আপনি এই টেস্ট টিউব থেকে রিমুভ করে ফেলেন, তাহলে যে ফ্লুইড থাকবে সেটা হচ্ছে সেরাম। তাহলে এই জন্যই বলছি সেরাম ইজ ফর্মড when the blood is allowed to clot in a test tube and the clot is removed or retracted. এখন খেয়াল করেন সেরামে আর একটা জিনিস পার্থক্য পাবেন, এখানে সেরোটোনিন কাউন্টটা অনেক বেশি থাকবে। সেরোটোনিন কাউন্ট হচ্ছে দেখেন ডিউ টু এই কোয়াগুলেশনের কারণে প্লাটিলেট গুলো ব্রেকডাউন হবে, আর প্লাটিলেটের ভিতরে একটা সাবস্টেন্স থাকে 5 হাইড্রক্সিট্রিপটামিন, 5-HT সেরোটোনিন বলি আমরা। তাহলে এই প্লাটিলেট ব্রেকডাউন হয়ে যাওয়ার কারণে এই ফ্লুইডের মধ্যে কিছু সেরোটোনিন লিক হবে, যে কারণে সেরামে সেরোটোনিন কাউন্ট বেশি থাকে। কিন্তু প্লাজমাতে যেহেতু ক্লটিং হয় নাই, জাস্ট সেলগুলো একটু সেপারেট করা হয়েছে কিন্তু কোনো ক্লটিং হয় নাই, যে কারণে সেলগুলো ইনট্যাক্ট আছে, এখানে কোনো সেরোটোনিন রিলিজ হবে না, এই কারণে এখানে সেরোটোনিন কাউন্ট কম থাকবে। বোঝা গেল? আবার সেরামের মধ্যে ফ্যাক্টর 1, 2, 5, 8 এইটা থাকবে না, কারণ ওই যে ক্লটের সাথে ইউটিলাইজ রিমুভ করার সময় ওই ফ্যাক্টরগুলি চলে গেছে। কিন্তু একটা কথা অনেক সময় আপনারা ছাত্ররা ভুল বলেন যে সেরাম ডু নট কন্টেইন এনি ক্লটিং ফ্যাক্টর, মানে আপনারা বলতে চাচ্ছেন সেরামে কোনো ক্লটিং ফ্যাক্টর থাকে না। আসলে কথাটা একেবারে ঠিক না, ফ্যাক্টর 1, 2, 5, 8 থাকে না, বাকিগুলো থাকবে। তাহলে কি প্লাজমা কন্টেইন অল দ্য ক্লটিং ফ্যাক্টর, সব ক্লটিং ফ্যাক্টর থাকে, আর সেরামে 1, 2, 5, 8 ক্লটিং ফ্যাক্টর থাকবে না। কালারটা বললেন, এইখানে সেরামের কালারটা ইয়েলো কারণ হলো এই শুনেন, এইখানে ক্লট হয়েছে না, আরবিসি গুলো ভেঙে গেছে, ওইখানে হিমোগ্লোবিন, সেখান থেকে বিলিরুবিন রিলিজ হয়েছে, হিমোগ্লোবিন ভেঙে বিলিরুবিন তৈরি হয়েছে, আর বিলিরুবিনের কারণে এটা কি হয়ে গেছে, ইয়েলোইশ কালার হয়ে গেছে। নাকি আমি বুঝলাম আর কেউ বুঝতে পারলো না? যা হোক, তাহলে গেল ডিফারেন্স। কখনো যদি প্রশ্ন করে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্লাজমা এন্ড সেরাম, বুঝাই বলতে হবে। আচ্ছা, এখন আসেন আমরা প্লাজমা প্রোটিন নিয়ে একটু আলোচনা করব। প্লাজমা প্রোটিন অলরেডি কিন্তু আমরা প্লাজমার কম্পোজিশনে বলছিলাম যে প্লাজমাতে যে সমস্ত প্রোটিন থাকে, যেমন অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এরা হচ্ছে মেজর প্লাজমা প্রোটিন। তো যা হোক, প্লাজমার ভিতরে টোটাল প্লাজমা প্রোটিন কনসেন্ট্রেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে এই কনসেন্ট্রেশনটা, দ্যাট ইজ 6.4 to 8.3 গ্রাম পার ডেসিলিটার। এটা গেল টোটাল কনসেন্ট্রেশন। আর ইন্ডিভিজুয়াল কনসেন্ট্রেশন যদি আমরা আলাদা আলাদা করে বলি, যেমন এই সবচেয়ে বেশি থাকে এই চারটার ভিতরে অ্যালবুমিন, এবং এর কনসেন্ট্রেশন ভ্যারি করতেছে দেখেন 3.5 to 5 গ্রাম পার ডেসিলিটার অফ প্লাজমা। গ্লোবিউলিনের পরিমাণ আছে সেকেন্ড হাইয়েস্ট, দেখেন 2.3 থেকে 2.5 গ্রাম পার ডেসিলিটার। ফিব্রিনোজেনের কনসেন্ট্রেশন আছে 0.3 গ্রাম পার ডেসিলিটার, আর প্রোথ্রম্বিনের কনসেন্ট্রেশন অনলি 0.1 গ্রাম পার ডেসিলিটার। তাহলে সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন আছে অ্যালবুমিন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস বলে রাখি, ধরেন টোটাল প্রোটিন কনসেন্ট্রেশন 6.4 থেকে 8.3 গ্রাম পার ডেসিলিটার। তাহলে যদি প্রোটিন কনসেন্ট্রেশন নরমালের চেয়ে কমে যায়, এই 6.4 এর থেকে নিচে চলে আসে, তাকে আমরা বলবো হাইপোপ্রোটিনেমিয়া। একইভাবে অ্যালবুমিনের কনসেন্ট্রেশন যদি কখনো নরমালের চেয়ে কমে যায়, অর্থাৎ 3.5 গ্রাম ডেসিলিটারের চেয়ে পার ডেসিলিটারের চেয়ে কম চলে আসে, তাহলে তাকে আমরা বলবো হাইপোঅ্যালবুমিনেমিয়া। ওকে, আচ্ছা, এখন আসেন আমরা এর পরের প্রশ্নটা হচ্ছে সাইট অফ সিনথেসিস, প্লাজমা প্রোটিন গুলার কোথায় তৈরি হচ্ছে? অল দ্য প্লাজমা প্রোটিনস আর সিনথেসাইজড ইন লিভার। মনে রাখবেন, প্লাজমা প্রোটিন লিভারে তৈরি হচ্ছে, এক্সেপ্ট একটা ব্যতিক্রম আছে, সেইটা হচ্ছে গ্লোবিউলিনের একটা সাব টাইপ আছে যেটাকে বলা হচ্ছে গামা গ্লোবিউলিন। এইটা এক্সট্রা হেপাটিক টিস্যু, এক্সট্রা হেপাটিক মানে লিভারের বাইরে তৈরি হচ্ছে, লিভারে না, এটা অন্য জায়গায় তৈরি হচ্ছে, এই জন্য বলছি এক্সট্রা হেপাটিক টিস্যু। সেটা কোন টিস্যু? লিম্ফয়েড টিস্যু থেকে তৈরি হয়, সেটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা সেল আছে, হ্যাঁ, ডাব্লিউবিসি সেল, বি লিম্ফোসাইট, সেইটা কনভার্ট হয়ে হয় প্লাজমা সেল, এবং প্লাজমা সেল থেকে আলটিমেটলি গামা গ্লোবিউলিন তৈরি হয়। ওকে, তাহলে এইটা মনে রাখতে হবে, অল দ্য প্লাজমা প্রোটিন আর সিনথেসাইজড ইন লিভার এক্সেপ্ট গামা গ্লোবিউলিন হুইচ ইজ সিনথেসাইজড বাই লিম্ফয়েড সেল। ওকে, আচ্ছা, এখন আমরা একটু প্লাজমা প্রোটিনের ক্লাসিফিকেশন গুলো দেখে ফেলি, বা সাব টাইপ গুলো কি কি আছে। অলরেডি আমরা মেইন ক্লাসিফিকেশনটা জানি যে মেজর প্লাজমা প্রোটিন যে চারটা, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন। এর ভিতরে
শুধু সাব টাইপ আছে গ্লোবিউলিনের, বাকিগুলোর সাব টাইপ নাই। গ্লোবিউলিন কি কি টাইপের আছে? 4 ধরনের গ্লোবিউলিন আছে, আলফা 1, আলফা 2, বিটা গ্লোবিউলিন, গামা গ্লোবিউলিন। ওকে, আর এই গামা গ্লোবিউলিনকে এখান থেকে কি তৈরি হয় দেখেন, ইমিউনোগ্লোবিউলিন। এই ইমিউনোগ্লোবিউলিন গুলার আবার নাম আছে দেখেন, ইমিউনোগ্লোবিউলিন জি, এ, এম, ডি, ই। মনে রাখবেন জ্যামডি সারা জীবন, জ্যামডি। ইমিউনোগ্লোবিউলিন কি কি আছে? জ্যামডি। তার মানে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি, ইমিউনোগ্লোবিউলিন এ, ইমিউনোগ্লোবিউলিন এম, ইমিউনোগ্লোবিউলিন ডি এবং ই। ওকে, এবং এই ইমিউনোগ্লোবিউলিন গুলার এটা কমন একটা অ্যান্টিবডি হিসেবে কাজ করে, তাহলে আমাদের বডি ডিফেন্স মেকানিজমে কাজ করবে, ঠিক কিনা? গামা গ্লোবিউলিন। ওকে, আর বাকি যে ফিব্রিনোজেন গেল, প্রোথ্রম্বিন গেল, এরা হচ্ছে মেজর প্লাজমা প্রোটিন। এছাড়া ব্লাডে আরো কিছু প্রোটিন আপনি পাবেন, তবে তাদেরকে আমরা মেজর প্লাজমা প্রোটিন বলি না, তাদেরকে বলবো মাইনর প্লাজমা প্রোটিন। যেমন প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন, আইসোহেমাগ্লুটিনিন, অ্যানজিওটেনসিনোজেন, অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন, কমপ্লিমেন্ট কমপ্লেক্স। এইগুলো কি জিনিস এইটা আজকের লেকচারে আমি এখানে ডিটেল যাব না। আপনারা ভবিষ্যতে বিভিন্ন সময় এই টার্মগুলো পাবেন, তখন মাথায় প্রথম যে জিনিসটা আনবেন, এরা হচ্ছে প্লাজমা প্রোটিন, তারপরে এদের সম্পর্কে ফার্দার লেখাপড়া করবেন। ওকে, আচ্ছা। তবে ভাই ফার্স্ট ইয়ারের, সেকেন্ড ইয়ারের যারা স্টুডেন্ট আছে, এরা কিন্তু এই মেজর প্লাজমা প্রোটিনের নাম যদি কোনো কারণে ভুলে গেলে কিন্তু মুশকিল আছে। মাইনর গুলোর মনে রাখার দরকার নাই, মেজর চারটার নাম অবশ্যই মনে রাখতে হবে। এখন আমি এখানে প্লাজমা প্রোটিন যেগুলি আছে এদের একটু মলিকুলার ওয়েটটা দেখানোছি এইখানে। এখন আপনারা এই মলিকুলার ওয়েট মুখস্থ করার কোনো চেষ্টা করেন না, কোনো দরকার নাই। একটু জাস্ট এখান থেকে একটা আইডিয়া নেন যে এইখানে মলিকুলার ওয়েট দেখে বোঝা যাচ্ছে সবচেয়ে বেশি বড় লার্জার পার্টিকেল হচ্ছে ফিব্রিনোজেন, দেখেন, কারণ এটার মলিকুলার ওয়েট সবচেয়ে বেশি 3,40,000 ডাল্টন। ওকে, আর 2 নাম্বার পজিশনেই আছে কিন্তু 1.5 লাখ থেকে 1,90,000, এইটা হচ্ছে গামা গ্লোবিউলিন, তারপরে বিটা, আলফা, এবং দেখেন অ্যালবুমিন হচ্ছে 69,000। মোটামুটি যে অ্যালবুমিনটা হচ্ছে এখানে ছোট, স্মল পার্টিকেল। বাট এই ফিব্রিনোজেন সম্পর্কে আর একটা কথা বলি, এর মলিকুলার সাইজ যেমন বড়, তেমনি এইটার এইটার সারফেসটাও ইরেগুলার, এটার শেপটা সিমেট্রিক্যাল না, অ্যাসিমেট্রিক্যাল। আর একটা জিনিস মনে রাখবেন, একটা সাবস্টেন্স যত বেশি অ্যাসিমেট্রিক্যাল হবে সে তত বেশি ভিসকোসিটি প্রডিউস করবে। তাহলে আমি যদি বলি ভিসকোসিটি প্রোডাকশনের জন্য মেইনলি কোন প্লাজমা প্রোটিনটা দায়ী, তাহলে আপনারা চোখ বন্ধ করে কোনটার নাম বলবেন? ফিব্রিনোজেন। অ্যাকচুয়ালি সবগুলো প্লাজমা প্রোটিনই কম বেশি ভিসকোসিটি দিবে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি দিবে কে? ফিব্রিনোজেন, কারণ তার মলিকুলার সাইজটা বড় এবং তার শেপটা অ্যাসিমেট্রিক্যাল বা ইরেগুলার। ওকে, আচ্ছা। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় হোয়াট আর দ্য ফাংশনস অফ প্লাজমা প্রোটিন, এইভাবে একটা প্রশ্ন করা হইতে পারে। আবার আপনাকে আলাদা করে ধরতে পারে যে টেল মি দ্য ফাংশনস অফ অ্যালবুমিন, টেল মি দ্য ফাংশন অফ গ্লোবিউলিন, টেল মি দ্য ফাংশন অফ ফিব্রিনোজেন, টেল মি দ্য ফাংশন অফ গ্লোবিউলিন। আচ্ছা, তাহলে আমি আগে অ্যাজ এ হোল এইভাবে বলি যে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে হোয়াট আর দ্য ফাংশনস অফ প্লাজমা প্রোটিন, এখন আপনি কি উত্তর দিবেন? প্লাজমা প্রোটিনের খুবই গুরুত্বপূর্ণ ওয়ান অফ দ্য মেজর ফাংশন মেইনটেইন কলোইডাল অসমোটিক প্রেসার। এখন দেখেন ব্লাডের যে কলোইডাল অসমোটিক প্রেসার দিচ্ছে এই প্লাজমা প্রোটিন, এখন প্লাজমা প্রোটিন তো 4টা আছে, এই 4টাই কম বেশি they will produce or exert colloidal osmotic pressure to some extent, এটা অ্যালবুমিন হোক, ফিব্রিনোজেন হোক, প্রোথ্রম্বিন হোক, গ্লোবিউলিন হোক। বাট এইখানে বলা হয়েছে দেখেন 80% colloidal osmotic pressure it will be exerted by albumin, that is important, এবং 20% exerted by globulin। এখন এটার কারণ কি স্যার? আপনি তো বললেন সব প্লাজমা প্রোটিন সবগুলাই অসমোটিক কলোইডাল অসমোটিক প্রেসার দিবে, তাহলে 80% অ্যালবুমিন কেন? আসলে অ্যালবুমিনটা হচ্ছে কনসেন্ট্রেশন অনেক বেশি, সবাই দেয়, তাহলে বেশি পরিমাণে যে আসে তারাই তো বেশি কলোইডাল অসমোটিক প্রেসার দিবে। এই জন্য ব্লাডের যে অ্যালবুমিন তারা সমগত বা সমষ্টিগতভাবে আসলে ব্লাডের 80% কলোইডাল অসমোটিক প্রেসার মেইনটেইন করছে, কারণ তাদের যদি কনসেন্ট্রেশন খেয়াল করেন প্রিভিয়াস স্লাইডে 3.5 থেকে 5 গ্রাম পার ডেসিলিটার। ওকে, বাকিগুলো তো কনসেন্ট্রেশন কম।
এই জন্য তারা সিগনিফিকেন্ট খুব একটা দ্বিতীয় পজিশনে আপনার গ্লোবিউলিন। এছাড়া বাকিগুলো দেখেন ফিপ্রিনোজেন মাত্র 0.3 গ্রাম পার ডেসিলিটার আর প্রথমবিন মাত্র 0.1 গ্রাম পার ডেসিলিটার। ওকে, তাহলে বোঝা গেল যে কলয়েডাল অসমোটিক প্রেসার নির্ভর করবে হচ্ছে পরিমাণ কাদের বেশি। তাহলে পরিমাণ নাম্বার কাদের বেশি, সবচেয়ে বেশি অ্যালবুমিনের, তাহলে 80%, সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে গ্লোবিউলিন, তাহলে 20% কলয়েডাল অসমোটিক প্রেসার উইল বি মেইনটেইনড বাই গ্লোবিউলিন। আচ্ছা, এইখানে একটা জিনিস বলে রাখি আপনাদের বুঝতে সুবিধা হবে, এই কলয়েডাল অসমোটিক প্রেসার জিনিসটাকে আপনারা বায়োকেমিস্ট্রিতে শিখবেন। আমি এখানে একটু ছোট্ট করে জাস্ট একটু কোনো মতে বোঝার জন্য বলি। ব্লাডের কলয়েডাল অসমোটিক প্রেসার হচ্ছে সেই প্রেসার দ্যাট উইল প্রিভেন্ট দ্য অসমোসিস অফ ওয়াটার আউট অফ দ্য ব্লাড ভেসেল। কারণ আপনি জানেন ব্লাডের কম্পোজিশনের মধ্যে কিন্তু 91 থেকে 92% ওয়াটার আছে। এখন ধরেন ভেসেল থেকে যদি এই ওয়াটার গুলো লিকেজ হয়ে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যায় তাহলে তো কি হবে, ওয়াটার গুলো চলে গেল না। এই ওয়াটারটা যদি না চলে যায়, এইটাকে হোল্ড করার জন্য ভাস্কুলার কম্পার্টমেন্টে ধরে রাখার জন্য সে যে প্রেসারটা দিচ্ছে সেটাই অসমোটিক প্রেসার। তাহলে অসমোটিক প্রেসার কি? ইট ইজ দ্য প্রেসার হুইচ প্রিভেন্ট দ্য অসমোসিস। আমি সিম্পল ভাষায় বললাম, ব্লাডের অসমোটিক প্রেসার হচ্ছে 25 মিলিমিটার অফ মার্কারি, যার 80% মেইনটেইন করবে কে? অ্যালবুমিন। তাহলে কলয়েডাল অসমোটিক প্রেসারের মেইন কাজ কি? ওয়াটারটাকে হোল্ড করা, ধরে রাখা। তাহলে এখন খেয়াল করেন, যদি আমার বডিতে কোনো কারণে প্রোটিন কমে গেল, বা আরো স্পেসিফিকলি যদি বলি, ধরেন ব্লাডে অ্যালবুমিনের কনসেন্ট্রেশন কমে গেল, তাহলে কি হবে? ব্লাডের কলয়েডাল অসমোটিক প্রেসার কি হবে? কমে যাবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, কলয়েডাল অসমোটিক প্রেসার যদি ব্লাডের কমে যায়, তাহলে এখন কি আর সে ওয়াটারকে আগে যেমন ধরে রাখতে পারতো যে পরিমাণ, এখন কি সেই পরিমাণ ধরে রাখতে পারবে? পারবে না। তাহলে কিছু পানি কি হবে? ক্যাপিলারি দিয়ে, ভেসেলের ওয়াল দিয়ে লিক করে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যাবে। আর আমরা জানি ইন্টারস্টিশিয়াল স্পেসে নরমালি 11 লিটার ফ্লুইড থাকবে। এখন সেখানে যদি এক্সেস ওয়াটার এখন জমা হচ্ছে, ভাস্কুলার কম্পার্টমেন্ট থেকে ওয়াটার গুলো যে ইন্টারস্টিশিয়াল স্পেসে গিয়ে অ্যাকুমুলেশন হচ্ছে। এই যে ইন্টারস্টিশিয়াল স্পেসে এক্সেস অ্যাকুমুলেশন অফ দ্য ওয়াটার হচ্ছে, এইটাকে বলা হচ্ছে ইডেমা। তাহলে হাইপোঅ্যালবুমিনেমিয়া হইলে কেমনে ইডেমা হবে, মেকানিজম বোঝা গেল? আমার মনে হয় বোঝা গেল। ওকে, আচ্ছা, এই জন্য যারা প্রোটিন কম খায়, কোনো কারণে যদি আপনার প্রোটিন ডেফিসিয়েন্সি হয়, বডিতে হাইপোঅ্যালবুমিনেমিয়া হয়, তাহলে আপনার স্বাস্থ্য ভালো দেখা যাবে। কারণ ইডিমাটা ফুলে ফেপে আপনার ইন্টারেস্টিং পানি জমে আপনাকে বেশ সুস্বাস্থ্য টইটুম্বুর দেখা যাবে। আসলে এটা টইটুম্বুর না, এটা পানি জমা হয়ে ইডেমা হয়েছে। ওকে, এখন খেয়াল করেন, প্লাজমা প্রোটিনের আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে ডিফেন্সিভ ফাংশন। এখন কথা হচ্ছে ডিফেন্সিভ ফাংশন মানে কি? আপনার ইমিউনিটি দিচ্ছে, ফরেন ইনফেকশাস এজেন্টের সাথে যুদ্ধ করতেছে কে? অ্যান্টিবডি। তাহলে কোন প্লাজমা প্রোটিন অ্যান্টিবডি প্রডিউস করে? ইমিউনোগ্লোবুলিন, মনে আছে? গামা গ্লোবুলিন না, সেখান থেকে ইমিউনোগ্লোবুলিন, জিএএমডি। তাহলে অ্যান্টিবডি হিসেবে কাজ করবে কোন গ্লোবুলিন? গামা গ্লোবুলিন। ওকে, আপনাকে অনেক সময় সরাসরি প্রশ্ন করা হতে পারে যে হুইচ প্লাজমা প্রোটিন ক্যান অ্যাক্ট অ্যাজ অ্যান্টিবডি, তাহলে স্পেসিফিক উত্তর কি হবে? গামা গ্লোবুলিন অ্যাক্টস অ্যাজ অ্যান্টিবডি এন্ড হেল্পস ইন আওয়ার ডিফেন্স মেকানিজম। ওকে, আচ্ছা, প্লাজমা প্রোটিন ব্লাড ক্লটিং এ হেল্প করতে পারে? পারে। কারণ কি? ফিপ্রিনোজেন প্রথমবিন। খেয়াল করে দেখেন, 1 নাম্বার ক্লটিং ফ্যাক্টরের নাম ফিপ্রিনোজেন, 2 নাম্বার ক্লটিং ফ্যাক্টরের নাম হচ্ছে প্রথ্রম্বিন, এবং 1 থেকে 4 নাম্বার ক্লটিং ফ্যাক্টর তাদেরকে বলা হয় এসেনশিয়াল ব্লাড ক্লটিং ফ্যাক্টর বা প্রাইমারি ব্লাড ক্লটিং ফ্যাক্টর। এদের অনুপস্থিতিতে ব্লাড ক্লট হতে পারবে না। তাহলে ফিপ্রিনোজেন প্রথমবিনের কি তারা ক্লটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে। ওকে, আচ্ছা, এছাড়া প্লাজমা প্রোটিনগুলা বাফার হিসেবে কাজ করতে পারে, অর্থাৎ আপনার অ্যাসিড পিএইচ মেইনটেনেন্স বা অ্যাসিড বেস ব্যালেন্স করে। আমি আজকে দেখাবো কিভাবে অ্যাসিড বেস ব্যালেন্স করে প্লাজমা প্রোটিন। ওকে, আর একটা হচ্ছে ভিসকোসিটি এবং ব্লাড প্রেসার। ভিসকোসিটি তো অলরেডি বলেছি, সবগুলোই কম বেশি ভিসকোসিটি দেবে, তবে মেইনলি হচ্ছে ভিসকোসিটিটা ডিপেন্ড করে হচ্ছে ফিব্রিনোজেন। কারণ কি বলছে? এটার মলিকুলার সাইজটা বড়, শেপটা কি অ্যাসিমেট্রিক্যাল, এই জন্য তারা বেশি ভিসকোসিটি দিচ্ছে। বিভিন্ন কন্ডিশন আছে আমাদের বডিতে, অনেক সময় ফিব্রিনোজেন বেড়ে যায়, তখন ব্লাডটা ভিসকাস হয়ে যায়, ভিসকোসিটি বেড়ে যায়। ওকে, আচ্ছা, আর ভিসকোসিটি বেড়ে গেলে ব্লাড প্রেসারও বাড়ে, অলরেডি বলেছি। তাহলে ব্লাড প্রেসারের উপর ইফেক্ট আছে। তাহলে এইগুলা হচ্ছে আপনার কি, এই দেখেন এইখানে কয়টা ফাংশন দেখাইছে। আমি অ্যাজ এ হোল প্লাজমা প্রোটিনের ফাংশন যদি বলি, তাহলে এই 5টা পয়েন্ট আমি বলবো যে মেইনটেনেন্স অফ কলয়েডাল অসমোটিক প্রেসার,
helps in defense mechanism of our body, acts as an essential clotting factor, acts as a buffer এবং maintain viscosity of the blood. নাকি বুঝতেছেন না? আচ্ছা, আর একটা ভুলে গেলাম, এটার সাথে আরো খুব গুরুত্বপূর্ণ আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট ফাংশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও যদিও লাস্টে বলছি, এটাকে আবার লেস ইম্পর্টেন্ট মনে করার কোনো কারণ নাই। ট্রান্সপোর্ট ফাংশন স্পেশালি অ্যালবুমিন এই ট্রান্সপোর্ট ফাংশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন প্রশ্ন হচ্ছে অ্যালবুমিন কি কি ট্রান্সপোর্ট করবে, কি কি সাবস্টেন্সকে ট্রান্সপোর্ট করবে? নাম্বার 1, বিভিন্ন হরমোন ট্রান্সপোর্টেশনে হেল্প করে, স্পেশালি স্টেরয়েড হরমোন এবং থাইরয়েড হরমোন। ফ্যাটি অ্যাসিড ট্রান্সপোর্টে হেল্প করবে, বিলিরুবিন ট্রান্সপোর্ট করবে, ক্যালসিয়াম ট্রান্সপোর্ট করে, জিঙ্ক ট্রান্সপোর্ট করে, ড্রাগস যেমন পেনিসিলিন, অ্যাসপিরিন, সালফোনামাইড, আপাতত ড্রাগের নাম মনে না রাখলেও শুধু ড্রাগস এই জিনিসটা মনে রাখলেই হবে। একজন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট স্পেসিফিক নাম মনে রাখতে অসুবিধা নাই, তবে ড্রাগ ট্রান্সপোর্ট করে এইটা মনে রাখবেন, কারণ ফার্মাকোলজি পড়তে গিয়ে তখন দেখবেন কাজে লাগবে। ওকে, আচ্ছা গেল অ্যালবুমিনের ট্রান্সপোর্ট ফাংশন। এখন আসেন গ্লোবিউলিন। গ্লোবিউলিনের কিছু সাব টাইপ আছে, আমরা বলছিলাম আলফা 1, আলফা 2, বিটা। আর গামা গ্লোবিউলিনের ফাংশন তো আমরা অলরেডি জেনে গেছি, ওইটা হচ্ছে ডিফেন্সিভ ফাংশন। এখন আসেন ট্রান্সপোর্ট ফাংশনে হেল্প করতেছে মেইনলি হচ্ছে আলফা 2 এবং বিটা। আলফা 1, আলফা 2 এবং বিটা, সেটা কি দেখেন এখানে খেয়াল করেন। আলফা 2 ব্লাডের কপার ট্রান্সপোর্টেশনে হেল্প করে এবং ওইটার নাম হচ্ছে সেরুলোপ্লাজমিন। কপার ট্রান্সপোর্টিং যে প্রোটিনটা আছে আলফা 2 গ্লোবিউলিন, তার নাম কি? সেরুলোপ্লাজমিন। এবং হিমোগ্লোবিনও ট্রান্সপোর্ট করতে পারে অ্যাজ হ্যাপ্টোগ্লোবিনস। ওকে, তাহলে আলফা 2 দুইটা কাজ, কপার ট্রান্সপোর্ট করতে পারে অ্যাজ সেরুলোপ্লাজমিন, হিমোগ্লোবিন ট্রান্সপোর্ট করে অ্যাজ হ্যাপ্টোগ্লোবিনস। আর বিটা যে গ্লোবিউলিন আছে এইটা আয়রন ট্রান্সপোর্টে হেল্প করে অ্যাজ ট্রান্সফারিন। এটার নাম কি? ট্রান্সফারিন, যেটা আয়রন ট্রান্সপোর্টে হেল্প করতেছে। ওকে, আচ্ছা, আর আলফা 1 যেটা, এইটা ট্রান্সপোর্ট ফাংশন আছে, এটা লিপিড ট্রান্সপোর্ট করে। এছাড়া আলফা 1 গ্লোবিউলিনের একটা স্পেশাল ফাংশন আছে, সেটা একটু আমি এখানে দেখাইছি, যদিও এটা ট্রান্সপোর্ট ফাংশন না। এই ফাংশনটাকে বলা হচ্ছে, খেয়াল করেন, অ্যান্টি প্রোটিয়েজ অ্যাক্টিভিটি। এর মানে হচ্ছে আমাদের বডিতে কিছু ডেঞ্জারাস এনজাইম আছে, গলাটা ভেঙে যাচ্ছে, এই এনজাইমগুলোকে বলা হচ্ছে প্রোটিয়েজ এনজাইম। এদের কাজ হচ্ছে ধ্বংসাত্মক প্রক্রিয়া চালানো। কিছু কিছু ভালো কাজ করে, প্রোটিওলাইটিক এনজাইম বিভিন্ন ধরনের ডাইজেশনে হেল্প করে, তবে কিছু কিছু জায়গায় যদি এই প্রোটিওলাইটিক এনজাইম অ্যাক্টিভেট হয় তাহলে সে সমস্ত প্রোটিনকে ডাইজেস্ট, যেমন ধরেন লাঙের এই যে ইলাস্টিক টিস্যু আছে, এইখানে একটা প্রোটিওলাইটিক এনজাইম ইলাস্টেজ যদি অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে লাঙের এই ইলাস্টিক টিস্যুকে সব কি করবে? ডেস্ট্রয় করে ফেলবে, ড্যামেজ করে ফেলবে। এরকম আরো কিছু প্রোটিওলাইটিক এনজাইম আছে, ট্রিপসিন। এই প্যানক্রিয়াসের ভিতরে যদি ট্রিপসিন অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে কি হবে? প্যানক্রিয়াসকে ডাইজেস্ট করে ফেলবে, ডেস্ট্রয় করে ফেলবে, ড্যামেজ করে ফেলবে। এই জন্য এদের অ্যাক্টিভিটিকে ব্লক করার জন্য সৃষ্টিকর্তা আপনাকে আবার একটু কি দিয়ে দিছে? একটা উইপন দিয়ে দিছে, সেটা হচ্ছে আলফা 1 অ্যান্টিট্রিপসিন, যে ট্রিপসিনের এই অ্যাকশনটাকে ব্লক করে রাখে এবং আপনাকে এই সমস্ত প্রোটিওলাইটিক এনজাইমের এই ডেস্ট্রয়িং যে ইফেক্ট, ড্যামেজিং ইফেক্টটাকে আপনাকে প্রোটেকশন দিছে। আদারওয়াইজ এরা আপনাকে কি বডির টিস্যুকে ড্যামেজ করে ফেলবে। কিছু কিছু রোগ আছে এই আলফা 1 অ্যান্টিপ্রোটিয়েজ ডেফিসিয়েন্সি নিয়ে জন্মগ্রহণ করলে আপনারা এগুলো পরবর্তীতে জানতে পারবেন। আপাতত মনে রাখেন এটার অ্যান্টিপ্রোটিয়েজ অ্যাক্টিভিটি আছে এবং এটা আপনার ভালোর জন্য। ওকে, তাহলে আমাদের প্লাজমা প্রোটিনের ফাংশন অ্যাজ এ হোল আমরা আলোচনা করলাম। এখন খেয়াল করেন, এইখানে আপনাকে যে সবসময় এইভাবে প্রশ্ন করবে তা না, ওই যে বললাম না, এবার আপনাকে স্পেসিফিক জিজ্ঞেস করতে পারে যে বলেন তো হোয়াট আর দ্য ফাংশনস অফ অ্যালবুমিন। তাহলে এর ভিতরে কিন্তু ফাংশনগুলো আলোচনা হইতে আপনাকে খুঁজে নিয়ে শুধু বলতে হবে। যেমন অ্যালবুমিনের প্রথম ফাংশন যদি আপনি বলতে চান, অবশ্যই আপনাকে বলতে হবে 80% কলোয়েডাল অসমোটিক প্রেসার মেনটেন করে। অ্যালবুমিনের দ্বিতীয় ফাংশন যদি আপনি বলতে চান, সেটার সাথে অ্যাড করেন ট্রান্সপোর্ট ফাংশন। এই যে অ্যালবুমিন যে হরমোন ট্রান্সপোর্ট করতেছে, থাইরয়েড এবং স্টেরয়েড হরমোন, ফ্যাটি অ্যাসিড, বিলিরুবিন, ক্যালসিয়াম, জিঙ্ক, ড্রাগ,
পেনিসিলিন, হ্যাঁ, এইগুলা ট্রান্সপোর্ট করতেছে, এটা আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন। 3 নম্বরে যোগ করতে পারেন অ্যালবুমিনের একটা ফাংশন আছে, এটা ইম্পর্টেন্ট, বাফারিং ক্যাপাসিটি আছে, বাফার হিসেবেও কাজ করে। আর সাথে ভিসকোসিটি লাস্টে যোগ করবেন। আপনি যদি 1 নম্বরে ভিসকোসিটি বলেন তাহলে এক্সামিনার মনে করবে আপনি তেমন একটা পড়াশোনা করেন নাই। ওকে, আচ্ছা, এখন যদি আপনাকে গ্লোবিউলিনের ফাংশন জিজ্ঞাসা করে তাহলে 1 নম্বরে কি বলবেন? 20% কলোইডাল স্ফটিক প্রেসার। এইবার খেয়াল করেন গ্লোবিউলিনের যে সাব টাইপ গুলি আছে সেইগুলো চিন্তা করে করে বলবেন। আপনার যে গামা গ্লোবিউলিন, তার কাজ হচ্ছে অ্যান্টিবডি হিসেবে কাজ করে। আলফা 1 গ্লোবিউলিনের কথা যদি আমরা বলি তাহলে অ্যান্টিপ্রোটিয়েজ অ্যাক্টিভিটি আছে। আলফা 2 কপার ট্রান্সপোর্ট করতেছে অ্যাজ সেলুলোপ্লাজমিন, হিমোগ্লোবিন ট্রান্সপোর্ট করতেছে অ্যাজ এ হ্যাপ্টোগ্লোবিনস, এবং আয়রন ট্রান্সপোর্ট করতেছে অ্যাজ এ ট্রান্সফেরিন, যেটা হচ্ছে বিটা গ্লোবিউলিনের কাজ। ওকে, এছাড়া লাস্টে আপনি আরেকটা কি ফাংশন যোগ করতে পারেন? ভিসকোসিটি যোগ করে দিতে পারেন। ওকে, বোঝা গেল? এখন আপনাকে যদি জিজ্ঞেস করে ফিব্রিনোজেনের কাজ কি, ফিব্রিনোজেনের 1 নম্বর বলবেন এসেনশিয়াল ব্লাড ক্লটিং ফ্যাক্টর, এটা আপনারা সবাই জানেন। সাথে একটু আপনি কি ভিসকোসিটি যোগ করে দেবেন, কারণ ভিসকোসিটির জন্য মেইনলি রেসপন্সিবল কে? ফিব্রিনোজেন না? আচ্ছা, আর প্রোথ্রম্বিন তো পারবোই, প্রোথ্রম্বিনের ফাংশন কি? এটাও এসেনশিয়াল ব্লাড ক্লটিং ফ্যাক্টর। হয়ে গেল। তাহলে এখান থেকে মোটামুটি আমার মনে হয় ফাংশন থেকে আপনাকে প্রশ্ন করে কেউ এক্সামিনার আপনাকে আটকাতে পারবে বলে মনে হয় না। আচ্ছা, এখন খেয়াল করেন এখানে আমি একটা রেশিওর কথা বলেছি, যেহেতু আমরা অ্যালবুমিন গ্লোবিউলিন নিয়ে লেখাপড়া করলাম, একটু জেনে রাখেন অ্যালবুমিন গ্লোবিউলিন নরমাল রেশিও হচ্ছে 1.7:1। তাহলে স্যার এটা কেন আপনি এই রেশিওটা পড়ালেন, মনে রাখা দরকার? এটা মনে রাখা ভালো, কারণ ভবিষ্যতে আপনি যখন পড়বেন যে বিভিন্ন কন্ডিশনে এই রেশিওটা অল্টারেশন হয়, তো রেশিও দেখে আমরা বুঝতে পারি। স্পেশালি যদি আমি মেনশন করি লিভার ডিজিজ, এই লিভার ডিজিজে খেয়াল করেন অ্যালবুমিন যদি বলি কোথায় তৈরি হয়? লিভার। আর লিভারের বাইরে শুধু একটাই তৈরি হয়, সেটা হচ্ছে গামা গ্লোবিউলিন। তাহলে কখনো যদি আপনার লিভার ডিজিজ হয় তাহলে কি অ্যালবুমিন তৈরি হতে পারবে? তাহলে অ্যালবুমিনের কনসেন্ট্রেশন কমে যাবে না? কিন্তু গ্লোবিউলিন তো এক্সট্রা হেপাটিক টিস্যুতেও তৈরি হচ্ছে, তখন কি হচ্ছে? অ্যালবুমিন কমে গেল এবং কিন্তু গ্লোবিউলিনের কনসেন্ট্রেশন কিন্তু সেই তুলনায় কমবে না। তাহলে এই যে অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিওটা তখন কি অল্টার হয়ে যাবে? আগে যেমন 1.7:1 ছিল, এখন এখানে অ্যালবুমিন কমে যাবে, হ্যাঁ, এবং রেশিও প্রায় কাছাকাছি সমান সমানে চলে আসবে। এইটা দেখে আমরা কিন্তু একটা লিভার ডিজিজ সম্পর্কে আইডিয়া করতে পারি, এবং দেখবেন যে লিভার ডিজিজের পেশেন্ট গুলোকে অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিও করতে দেয়। ওকে, আচ্ছা, এছাড়া ফিজিওলজিক্যালি ওল্ড এজে এই গ্লোবিউলিনের পরিমাণ বাড়ে আর অ্যালবুমিন কমে যায়, যে কারণে অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিওটা অল্টার হয়ে যায়। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেগন্যান্সিতে হাইপার কোয়াগুলেবল স্টেট হয়, মানে ব্লাডের ক্লটিং টেন্ডেন্সি বেড়ে যায়, যে কারণে ওইখানে ফিব্রিনোজেনের পরিমাণ বেড়ে যায়। ফিব্রিনোজেনের ক্লটিং আর ফিব্রিনোজেন বেড়ে গেলে তখন হয় কি অ্যালবুমিন গ্লোবিউলিন কমে যায়। তাহলে যারা বেশি থাকার তারা কমে যায়, যেটা কম ছিল সেটা বেড়ে গেছে, তাহলে এই রেশিওটা অল্টার হয়ে যাবে না? অল্টার হয়ে যাবে। এই জন্য কি দেখাইলাম, খুব বেশি এখন এই মুহূর্তে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে রাখার কারণ দরকার নাই, তবে যদি যারা ভালো একটু মনে রাখতে পারলে ভালো ভবিষ্যতে কাজে দেবে। আচ্ছা, এখন আসেন লাস্ট, প্লাজমা প্রোটিনের প্রপার্টিজ। আমি আগে প্রপার্টিজ গুলোর একটু নাম পড়ি, তারপরে আস্তে আস্তে একটু বোঝানোর চেষ্টা করব। 1 নম্বরে দেখেন প্রিসিপিটেশন বাই সল্ট। প্রিসিপিটেশন মানে হচ্ছে অধক্ষেপ বাংলায়। আচ্ছা, ফ্র্যাকশনাল প্রিসিপিটেশন আছে একটা, সেডিমেন্টেশন ইন আলট্রাসেন্ট্রিফিউগেশন আছে, আইসোইলেকট্রিক পয়েন্ট, বাফারিং ক্যাপাসিটি বা অ্যাকশন আছে, আর মলিকুলার ওয়েট এন্ড শেপ। যেমন অ্যালবুমিন এর শেপটা বা এটা হচ্ছে সিমেট্রিক্যাল এবং সারফেসটা স্মুথ, যে কারণে তারা ক্যাপিলারি ওয়াল দিয়ে ইজিলি পাস করতে পারে। এই কারণে কখনো যদি ক্যাপিলারি দিয়ে প্লাজমা লিক হয় তার সাথে অ্যালবুমিন ইজিলি চলে যেতে পারে, কিন্তু ফিব্রিনোজেন এগুলো যাইতে পারে না, কারণ ফিব্রিনোজেন তো বড় আর ইরেগুলার অ্যাসিমেট্রিক্যাল শেপ, নাকি বুঝেন নাই? ওকে, এরপরে দেখেন অসমোটিক ইফেক্ট তারা প্রডিউস করতেছে, যেটা আমরা জানি 25 মিলিমিটার অফ মার্কারি। আচ্ছা, তারা ভিসকোসিটি প্রডিউস করতেছে, যত বেশি অ্যাসিমেট্রিক্যাল মানে লেস সিমেট্রি সে তত বেশি ভিসকাস, সেটাই এখানে বলছি, তার মানে ফিব্রিনোজেন। আচ্ছা, আর একটা প্রপার্টিজ হচ্ছে ইলেক্ট্রোফরেটিক মোবিলিটি। দিস আর দা
প্রপার্টিজ অফ প্লাজমা প্রোটিন। এখন আমি শুরুতে একটু ইলেকট্রোফরেটিক মোবিলিটি, মোবিলিটি মানে তো বুঝতেছেন, মোবিলিটি মানে মুভমেন্ট, আর ইলেকট্রোফরেটিক মানে ইলেকট্রিক্যাল ফিল্ডে যখন আপনি এই একটা প্লাজমা প্রোটিনের সলিউশন প্লেস করলেন একটা এক্সটার্নাল ইলেকট্রিক্যাল ফিল্ডে, এবং ইলেকট্রিক্যাল ফিল্ড মানে তার এক পাশে আছে অ্যানোড আর এক পাশে আছে ক্যাথোড, মানে দুইটা পোল যুক্ত করা আছে। এখন এই প্লাজমা প্রোটিন গুলো যদি চার্জ পার্টিকেল হয়, কিছু আছে পজিটিভ কিছু আছে নেগেটিভ, তাহলে কি হবে, ক্যাটায়ন গুলো ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়, ক্যাথোডের দিকে যাবে, আর অ্যানায়ন ফর্মে যেগুলো থাকবে তারা অ্যানোডের দিকে যাবে, ঠিক কিনা? তার মানে আপনি এই যে প্লাজমা প্রোটিন গুলো মুভ করতেছে টুয়ার্ডস দ্য ডিফারেন্ট পোল, আইদার টুয়ার্ডস দ্য অ্যানোড আর আইদার টুয়ার্ডস দ্য ক্যাথোড। এই যে মোবিলিটি বা মুভমেন্ট ইলেকট্রিক্যাল ফিল্ডে প্লাজমা প্রোটিন যে এই যে তারা মুভমেন্টের যে একটা প্রপার্টি শো করতেছে, এইটা ইলেকট্রোফোরেটিক মোবিলিটি। বোঝাতে পারলাম কি পারলাম না? ওকে। এবং এই প্রক্রিয়া, এই ইলেকট্রোফোরেটিক মোবিলিটির মাধ্যমে আমরা প্লাজমা প্রোটিনকে সেপারেট করতে পারি। এই যে বিভিন্ন অ্যানোড এবং ক্যাথোডের দিকে মুভমেন্ট করে গিয়ে তারা সেপারেট হচ্ছে, জমা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে ইলেকট্রোফোরেসিস। তাহলে এই প্রপার্টিসটাকে কাজে লাগিয়ে আমরা কোন একটা সলিউশন থেকে প্লাজমা প্রোটিন সেপারেট করতে পারবো। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আসি সেপারেশন অফ দ্য প্লাজমা প্রোটিন। একটা প্লাজমা প্রোটিনের সলিউশন থেকে, প্লাজমা থেকে আপনি প্লাজমা প্রোটিন গুলো সেপারেশন করার কি কি টেকনিক অ্যাপ্লাই করতে পারেন, খেয়াল করেন। এক নম্বরে হচ্ছে প্রিসিপিটেশন বাই সল্ট। এটার মানে হচ্ছে আপনি যদি একটা প্লাজমা প্রোটিনের সলিউশনে ডিফারেন্ট কনসেন্ট্রেশন অফ দ্য সল্ট যোগ করেন, যেমন ফুল স্যাচুরেশন অফ সল্ট অ্যাড করেন, স্যাচুরেটেড সল্ট, ফুলি স্যাচুরেটেড সল্ট অ্যাড করেন, তাহলে দেখা যাচ্ছে যে অ্যালবুমিন, ওই সলিউশনে যে অ্যালবুমিন গুলো আছে ওইগুলোর অধক্ষেপ বা তৈরি হয়ে ওইটা সেপারেট হয়ে যাচ্ছে। আবার যদি আপনি হাফ স্যাচুরেশন সল্ট অ্যাড করেন, তাহলে গ্লোবিউলিন গুলো প্রিসিপিটেট আউট হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এই বিভিন্ন কনসেন্ট্রেশনের সল্ট অ্যাড করে আপনি অ্যালবুমিন, গ্লোবিউলিন এগুলোকে সেপারেট করতে পারতেছেন। এইটাকেই বলা হচ্ছে প্রিসিপিটেশন বাই সল্ট। আচ্ছা, ফ্র্যাকশনাল প্রিসিপিটেশন, এটাও এক ধরনের প্রিসিপিটেশন, সাথে একটু কথা লাগানো হয়েছে ফ্র্যাকশনাল প্রিসিপিটেশন। মানে হচ্ছে এইখানে কিছু জিনিস একটু মডিফাই করা হয়েছে, এখানেও আপনি কি করবেন, সল্ট অ্যাড করবেন, তবে সল্টটা হইতে হবে দেখেন লো সল্ট কনসেন্ট্রেশন, এবং টেম্পারেচারটা রাখতে হবে লো টেম্পারেচার, এবং পিএইচটাকে আপনি বিভিন্ন ভ্যারি করে করে ভ্যারিং দ্য পিএইচ, এবং মডিফাই দ্য কন্ডিশন বাই অ্যাডিং অ্যালকোহল করে আপনি এই কন্ডিশনটাকে মডিফাই করে এই প্রিসিপিটেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের প্লাজমা প্রোটিনকে সেপারেট করতে পারবেন, যেমন অ্যান্টি হেমোফিলিক গ্লোবিউলিন, গামা গ্লোবিউলিন, আইসোহেমাগ্লুটিনিন, ফিব্রিনোলাইসিন, কমপ্লিমেন্ট, অ্যানজিওটেনসিনোজেন, অ্যালবুমিন, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন। ওকে, এই সমস্ত জিনিসকে আপনি সেপারেট করতে পারবেন। ওকে, এইটাকে বলা হচ্ছে ফ্র্যাকশনাল প্রিসিপিটেশন। এখন আসেন সেডিমেন্টেশন। সেডিমেন্টেশন হচ্ছে আপনি যদি একটা প্লাজমা প্রোটিনের সলিউশনকে, একটা মেশিন আছে আলট্রা সেন্ট্রিফিউজ মেশিন, এই মেশিনটা দিলে ঘুরে, সো একটা সার্টেইন রেটে ঘুরলে, ভেরি হাই স্পিডে ঘোরানো হয়, ঘুরালে দেখা যাচ্ছে এই প্লাজমা প্রোটিন গুলো সেডিমেন্টেশন বা তলানি পড়ে যায়। বুঝতে পারছেন? সেডিমেন্ট মানে কি? তলানি পড়া। তো এটার একটা বিভিন্ন রেট আছে, তো এই রেটে যদি ঘুরান তাহলে এইভাবে এটা সেডিমেন্ট পড়ে আপনি প্লাজমা প্রোটিনটাকে সেপারেট করতে পারবেন। এই জন্য বলা হচ্ছে ডিফারেন্ট প্রোটিন সেডিমেন্ট এট ডিফারেন্ট রেট when solution of them are span মানে ঘোরানো at a very high speed in ultracentrifuge machine। এগুলো জাস্ট একটু বুঝে রাখা, মুখস্থ করার কোনো দরকার নাই। ওকে, আচ্ছা, আপনাদের প্রত্যেকের প্র্যাকটিক্যাল ল্যাবে দেখবেন একটা সেন্ট্রিফিউজ মেশিন আছে। ওকে, ওইখানে যদি সেন্ট্রিফিউজ করা যায়, সেন্ট্রিফিউজ করলে সেডিমেন্টেশন তৈরি হবে। আর ইলেকট্রোফোরেসিস তো অলরেডি বললাম, যে দেখা যাচ্ছে কোন একটা ইলেকট্রিক কারেন্ট যদি আপনি প্লাজমা প্রোটিনের সলিউশন দিয়ে পাস করান, এবং সেখানে যদি দুইটা পোল থাকে ক্যাথোড এবং অ্যানোড, তাহলে দেখা যাচ্ছে এই প্লাজমা প্রোটিন গুলো মুভ করবে, এবং তাদের মুভমেন্টের
স্পিডটা ডিফারেন্ট হবে। যেমন সবচেয়ে ফাস্ট স্পিডে হচ্ছে প্রি অ্যালবুমিন এবং অ্যালবুমিন, গামা গ্লোবুলিন হচ্ছে স্লোয়েস্ট, এবং আদার যে প্লাজমা প্রোটিন গুলো আছে তাদের মুভমেন্ট হবে স্পিড হবে ইন্টারমিডিয়েট। তাহলে এই স্পিড দিয়ে দেখেন আপনি প্লাজমা প্রোটিন গুলোকে কি করতেছেন, সেপারেট করতে পারতেছেন। হ্যাঁ, তাদের এই ইলেকট্রোফোরেটিক মোবিলিটির প্রপার্টিসটাকে কাজে লাগিয়ে এটাকে বলা হচ্ছে ইলেকট্রোফরেসিস। এখন ভাই শুনেন, ছোট্ট করে দুইটা পয়েন্ট বলি। আইসোইলেকট্রিক পয়েন্ট জিনিসটা কি, আর একটা হচ্ছে বলবো আইসোইলেকট্রিক পিএইচ, আইসোইলেকট্রিক পয়েন্ট বা আইসোইলেকট্রিক পিএইচটা কি। এটা একটা ইন্টারমিডিয়েট পিএইচ, যেই পিএইচ এর যদি আপনি একটা প্রোটিন ওই সলিউশনের ইন্টারমিডিয়েট পিএইচ এর সলিউশনে আপনি যদি একটা প্রোটিন মলিকুলকে রাখেন, সেই প্রোটিন মলিকুল চার্জ পার্টিকেলে কনভার্ট হবে, এবং চার্জ পার্টিকেল বলতে দে উইল কন্টেইন ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জ, সমান সংখ্যক পজিটিভ এবং নেগেটিভ চার্জ ক্যারি করবে। এবং এই যে প্লাজমা প্রোটিনটা ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এবং নেগেটিভ চার্জ ক্যারি করতেছে, এই আয়নটাকে আমরা বলি জুইটার আয়ন। তাহলে নেট চার্জ হবে 0। তাহলে যেই পিএইচ এ কোনো একটা মলিকুল ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এবং নেগেটিভ চার্জ ক্যারি করে, সেই পিএইচটাকে আইসো ইলেকট্রিক পিএইচ বা আইসো ইলেকট্রিক পয়েন্ট বলে। এবং ওই যে আয়নটা যে ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এবং নেগেটিভ চার্জ ক্যারি করতেছে, ওইটাকে আয়নটাকে বলা হচ্ছে জুইটার আয়ন। কি বলছি? জুইটার আয়ন। আজকের লাস্ট যে স্লাইডটা আমি এখন বলবো খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাফারিং অ্যাকশন, অ্যালবুমিনের বাফারিং অ্যাকশন, যে কারণে অ্যালবুমিন পিএইচ মেইনটেনেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা ফাংশনের ভিতরে বলেছি যে মেইনটেনেন্স অফ বাফার বা অ্যাসিড বেস ব্যালেন্স, এন্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডান বাই অ্যালবুমিন। এর কারণ হচ্ছে প্লাজমা প্রোটিন এরা দে আর ভেরি মাচ এফিশিয়েন্ট, স্পেশালি অ্যালবুমিনের কথা আমরা বলবো। এর কারণ হচ্ছে দে আর অ্যামফোটেরিক ইন নেচার। অ্যামফোটেরিক মানে কি, এই প্লাজমা প্রোটিন গুলো তারা ক্যাটায়ন হিসেবেও থাকতে পারে, আবার অ্যানায়ন হিসেবেও থাকতে পারে। অনেক ক্যাটায়নেও কনভার্ট হতে পারে পজিটিভ চার্জে, নেগেটিভ চার্জেও কনভার্ট হতে পারে অ্যানায়ন, যে কারণে তাদের বাফারিং ক্যাপাসিটিটা আছে। অবস্থা বুঝে তারা ক্যাটায়ন অ্যানায়ন হতে পারে। এখন আমি মেকানিজমটা বলার চেষ্টা করি। প্লাজমা প্রোটিনের ধরেন এই যে দুইটা হাত আছে, প্লাজমা প্রোটিনের দুইটা হাত বা দুইটা টার্মিনাল। একটা টার্মিনালে যদি আমি বলি, দেখেন একটা টার্মিনালে থাকে কার্বক্সিল গ্রুপ COOH গ্রুপ, আর একটা টার্মিনালে থাকে কি বলছি অ্যামাইনো টার্মিনাল বলে। হ্যাঁ, এটাকে এন টার্মিনাল অ্যামাইনো গ্রুপ থাকে। ওকে, এখন খেয়াল করেন, আপনি এই প্লাজমা প্রোটিনটাকে যখন একটা অ্যাসিডিক পিএইচ বা সলিউশনে প্লেস করবেন, খেয়াল করেন অ্যাসিডিক পিএইচ মানে হচ্ছে সেই সলিউশনে হাইড্রোজেনের সংখ্যা বেশি। যদি বেশি হয় তখন ওইখানে যদি আপনি একটা প্লাজমা প্রোটিন অ্যালবুমিনকে প্লেস করেন, এই অ্যালবুমিনে দেখেন এই যে এন টার্মিনাল যেটা NH2 যেখানে আছে, সে করবে কি ওই সলিউশন থেকে এক্সট্রা যে হাইড্রোজেন আয়ন সেইটাকে টেক আপ করবে, ক্যাচ করবে, ক্যাচ করে সে NH3+ হয়ে যাবে। দেখেন অ্যাসিডিক পিএইচ এ NH2 গ্রুপ অ্যাকসেপ্ট হাইড্রোজেন আয়ন এন্ড বিকাম NH3+। তাহলে এখন এই অ্যালবুমিনটা চার্জ কি হয়ে গেল, তারা ক্যাটায়নে কনভার্ট হয়ে গেল। হ্যাঁ, এবং দেখেন তারা সলিউশনের যে এক্সট্রা হাইড্রোজেন আয়নকে অ্যাকসেপ্ট করে আলটিমেটলি তার পিএইচটাকে কি করার চেষ্টা করতেছে, নিউট্রাল করার চেষ্টা করতেছে, মানে অ্যাসিডোসিস প্রিভেন্ট করার চেষ্টা করতেছে। ওকে, এখন এই ধরেন অ্যালবুমিনটাকে আপনি এখন একটা অ্যালকালাইন সলিউশনে দিলেন। অ্যালকালাইন সলিউশন মানে হচ্ছে তার পিএইচটা বেশি, তার মানে তার হাইড্রোজেন আয়ন কম আছে। এখন তাহলে পিএইচটাকে যদি আপনি হাইড্রোজেন আয়ন কম আছে, তাহলে এটাকে যদি আপনি বাড়ায় নরমাল পিএইচ এ আনতে চান, তাহলে অ্যালবুমিন তখন কি করবে, তার যে COOH যে গ্রুপটা আছে
এইখান থেকে সে হাইড্রোজেন আয়নটা ডোনেট করে দিবে, সলিউশনে দিয়ে দেবে যে তোমার তো হাইড্রোজেন আয়ন কম আছে, নাও আমি একটা হাইড্রোজেন আয়ন দিয়ে দিলাম। তাহলে হাইড্রোজেন আয়নটা যদি এখান থেকে চলে যায় তাহলে সি ডাবল ও মাইনাস, তাহলে এখন অ্যালবুমিনটা কিসে কনভার্ট হয়ে গেল? অ্যানায়নে কনভার্ট হয়ে গেল। তাহলে দেখেন যে সে বোথ অ্যাসিডিক বা আপনি অ্যালকালাইন যে সলিউশনে দেন না কেন, সে কিন্তু আলটিমেটলি অ্যাসিড বেসটাকে কি করতে পারে, এই অ্যাসিডকেও নিউট্রালাইজ করতে পারে, আবার অ্যালকালিনিটিটাকেও সে প্রিভেন্ট করতে পারে। আলটিমেটলি সে অ্যাসিড বেস যে ব্যালেন্স মেনটেন করতে পারে। ওকে, তাহলে এখন আমি যদি বলি আমাদের ব্লাডের পিএইচ হচ্ছে অ্যালকালাইন পিএইচ, তাহলে আমাদের ব্লাডে অ্যালবুমিন মেইনলি কোন ফর্মে থাকবে? খেয়াল করেন, অ্যালকালাইন, স্লাইটলি অ্যালকালাইন, তার মানে হাইড্রোজেনের একটু ঘাটতি আছে। তাহলে অ্যালবুমিন কি করবে, তার COOH যে টার্মিনাল আছে, সি টার্মিনাল, সেখান থেকে হাইড্রোজেন আয়ন ডোনেট করে দেবে, সে COO মাইনাস হয়ে যাবে। এই জন্য আমাদের ব্লাডে অ্যালবুমিন, বেশিরভাগ অ্যালবুমিনই মাইনাস ফর্মে থাকে। ওকে, গেল। এখন এই জিনিসটাকে আমি আর একটু ফিগারের মাধ্যমে দেখাচ্ছি। দেখেন, আপনি যদি ইন্টারমিডিয়েট পিএইচ, ওই যে আইসোইলেকট্রিক পিএইচ, সেই পিএইচ আপনি অ্যালবুমিনকে প্লেস করেন, তাহলে ইকুয়াল নাম্বার অফ, দেখেন, পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ ক্যারি। এখানে NH3+, 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 তিনটা পজিটিভ চার্জ, C+, তিনটা নেগেটিভ, ইকুয়াল নাম্বার। তাহলে এইটা হচ্ছে আইসোইলেকট্রিক পিএইচ এ যখন দিলেন এই ফর্মে থাকবে, এটাকে আমরা জুইটার আয়ন ফর্ম বলি। এখন খেয়াল করেন, এইটাকে যদি আপনি এখন একটা অ্যাসিডিক সলিউশনে দিলেন, অ্যাসিডিক সলিউশনে হাইড্রোজেন বেশি আছে, তাহলে অ্যালবুমিনটা কি করবে, হাইড্রোজেনটাকে অ্যাকসেপ্ট করবে। দেখেন এই যে এন টার্মিনাল আছে, সে হাইড্রোজেনকে অ্যাকসেপ্ট করবে, করে সে NH2, সরি এই টার্মিনাল না, আপনার COO যে মাইনাস ছিল এইখানে সে হাইড্রোজেন অ্যাকসেপ্ট করবে, করে COOH হয়ে গেছে। ওকে, তাইলে এই পাশটা তখন কি করবে, অ্যাসিডিক সলিউশনে দেখেন, তাহলে এই NH3+, তাহলে এখন সে কি ক্যাটায়ন হিসেবে আছে। আবার আপনি যদি এইটাকে অ্যালকালাইন পিএইচ এ প্লেস করেন, অ্যালকালাইন পিএইচ মানে হচ্ছে হাইড্রোজেন বেশি আছে, তাহলে এই NH3+ যেখানে ছিল সে হাইড্রোজেন আয়নকে ক্যাচ আপ করবে, টেক আপ করবে, করে সে NH2 হয়ে গেল। ওকে, 2 হয়ে গেলে তাহলে বাকি এই পাশে COO মাইনাস থেকে গেল, তাহলে এখন সে কোন ফর্মে আছে, অ্যানায়ন ফর্মে আছে। ওকে, তাহলে দেখেন বোথ এই প্লাজমা প্রোটিন অ্যালবুমিন তারা কিন্তু অ্যাসিডিক এবং বেস দুইটাকেই কিন্তু সে অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস প্রিভেন্ট করতে পারে। ওকে, এবং সে বোথ ক্যাটায়ন বা অ্যানায়নে কনভার্ট হতে পারে। ক্লিয়ার? তাহলে দ্যাট ইজ হাউ এই প্লাজমা প্রোটিন স্পেশালি অ্যালবুমিন ক্যান এক্সার্ট দেয়ার বাফারিং অ্যাকশন। এইখান থেকে একটা মজার জিনিস বলি, এতক্ষণ যখন কথা বললাম আর একটু ধৈর্য নিয়ে একটা কথা বলি। যখন আমাদের ব্লাডে অ্যালকালোসিস হয়, অ্যালকালোসিস মানে খেয়াল করেন ব্লাডে হাইড্রোজেন কমে গেছে, কমে গেছে। যদি কমে যায়, এখন আপনার ব্লাডে অ্যালবুমিন আছে, প্লাজমা প্রোটিন, অ্যালবুমিন তো এমনিতেই কিছু আমাদের ব্লাডে অ্যানায়ন ফর্মে আছে, তো যখন এটাকে অ্যালকালোসিস হলো তখন সে বাকি যে অ্যালবুমিন গুলো একটু পজিটিভ ফর্মে ছিল তারাও কি করতেছে, এখন হাইড্রোজেনকে ডোনেট করে দিচ্ছে, কারণ ব্লাডে হাইড্রোজেন কমে গেছে, অ্যালকালোসিসটাকে কম্পেনসেট করার চেষ্টা করতেছে। তাহলে আরো বেশি বেশি প্লাজমা প্রোটিন নেগেটিভ হয়ে যাবে না, সমস্ত প্লাজমা প্রোটিন অ্যানায়ন ফর্মে চলে যাবে, নেগেটিভ চার্জ হয়ে যাবে, কারণ অ্যালকালাইন সলিউশনে এখানে কি দেখেন নেগেটিভ চার্জে কনভার্ট হচ্ছে, অ্যানায়ন। এখন যখন সে প্লাজমা প্রোটিন গুলো সব অ্যানায়ন ফর্মে চলে গেল, তখন হয় কি, ব্লাডের যে ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম হচ্ছে পজিটিভ চার্জ, এই সমস্ত ক্যালসিয়াম গুলো গিয়ে যখন প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে ফেলে, তখন হয় কি, ব্লাডে যে ফ্রি যে ক্যালসিয়াম, মানে কোন আনবাউন্ড যে ফর্ম বা ফ্রি ক্যালসিয়াম, সেটা অনেক কমে যায়, কারণ বেশিরভাগ ক্যালসিয়াম কি প্লাজমা প্রোটিনে বাইন্ড করে ফেলছে। এবং তখন মানে ব্লাডে যে ফ্রি ক্যালসিয়াম বা আয়োনাইজড ক্যালসিয়াম এটা যদি কমে যায়, তখন একটা ক্লিনিক্যাল কন্ডিশন ডেভেলপ করে। আপাতত আমি ক্লিনিক্যাল কন্ডিশনের নামটা শুধু বলতেছি, আপনারা ভবিষ্যতের সঙ্গে জানবেন, সেটাকে বলে টিটেনি। অনেক সময় স্যারেরা প্রশ্ন করে যে অ্যালকালোসিসে কিভাবে টিটেনি ডেভেলপ করে, এই যে মেকানিজম বললাম,
দ্যাট ইজ হাউ টি10E মে ডেভেলপ ইন অ্যালকালোসিস। কথা বোঝাতে পারলাম কিনা? এটা একটা মেকানিজম, আরো একটা মেকানিজম আছে, সেটা পরে বলবো। ওকে, তাহলে আমার লেকচার, আপনাদের সবাইকে ধন্যবাদ যারা ধৈর্য সহকারে এতক্ষণ লেকচারটা শুনেছেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার রিকোয়েস্ট থাকবে এই ডাক্তার হাসানাস লেকচার যে ইউটিউব চ্যানেল আছে এটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা ক্লিক করে রাখবেন যেন ভবিষ্যতে সব আপডেট গুলো আপনারা পেয়ে যান, এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মেডিকেল যে ফ্রেন্ডস আছে তাদের সাথে শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটি আমি শেষ করছি।